বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2020 এর ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার সাথে আলোচনায় আছে, আপনাদের অনেকেরই হয়তো পরিচিত, অনেকেই হয়তো করেছেন ক্লাস, সৌরভ বিজয়। সৌরভ, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তো আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আলোচনা শুরু করার জন্য আমরা কিছু টপিক সিলেক্ট করেছি। সেই টপিকগুলো নিয়ে আমরা কিছু পোল কোশ্চেন রেডি করে রেখেছি, সেগুলো আমরা দিব, সেগুলো আপনারা হয়তো খুব দ্রুত উত্তর দিয়ে দিবেন। এছাড়া কিছু স্পেসিফিক টপিক নিয়ে আপনাদের সাথে সরাসরি আলোচনা হবে। তারপর আপনাদের কিছু বুদ্ধি পরামর্শ, যেগুলো আমাদেরকে হয়তো আমাদের সার্ভিসকে ইমপ্রুভ করতে কিংবা এফিশিয়েন্ট করতে হেল্প করবে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর উত্তরণ ক্যারিয়ার এবং স্কিলস একাডেমির পক্ষ থেকে সবাইকে অবশ্যই স্বাগতম। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে উত্তরণ উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারেরই একটি প্রতিষ্ঠান। তো মূলত বিসিএস সহ অন্যান্য চাকরি প্রার্থীদের জন্য একটা গোছানো প্রস্তুতি নিশ্চিত করতে উত্তরণের আবির্ভাব। তো প্রথমে আমরা যে টপিকটা দিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করব, এর জন্য আমি আবার একটু সৌরভের কাছে ফিরে যাচ্ছি। যে বর্তমানে বাংলাদেশে হচ্ছে সরকারি চাকরির প্রতি একটা ঝোঁক বা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, বা বলা চলে যে একটা চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে দেখা যাচ্ছে। তো এর পিছনে হচ্ছে সামাজিক কিংবা অর্থনৈতিক কিংবা অন্যান্য ধরনের কোনো কারণগুলো কি কি থাকতে পারে, তো এই বিষয়ে একটু আলোচনা করার জন্য অনুরোধ করছি। আমরা ভাইয়া দুজন মিলেই বলি, আমার মনে হয় এটাই ভালো। আপনিও তো কিছুটা জানেন, সরকারি চাকরির প্রতি চাহিদা ডেফিনেটলি। আগেও আসলে ছিল। আর বৃদ্ধি পাওয়ার ঘটনাটা আসলে 2015 সালের পর থেকে হয়, আর যখন প্রথমবারের মতো নতুন পে স্কেল দেয়া হলো আর কি, বা হ্যাঁ। পরিবর্তন করা হলো। আর বর্তমান যে বাজার, সেই বাজারের অবস্থায় অবশ্যই গভর্নমেন্ট যে স্যালারিটা দিচ্ছে সেটা অবশ্যই যথেষ্ট ভালো সৎভাবে জীবনযাপন করার জন্য। আর আরেকটা যেটা আমার মনে হয় যে আহ, সামাজিক একটা মর্যাদার একটা ব্যাপার আছে এখানে, যে গভর্নমেন্ট জবে যারা পরীক্ষা দিয়ে সুযোগ পায়, যেহেতু একটা পরিশ্রমের ব্যাপার আছে, পরিশ্রম করেই এখানে সুযোগ পেতে হয়। তো সামাজিক মর্যাদাও এখানে একটা বড় ভূমিকা রাখে। যে পরিশ্রম করে পাচ্ছে তার মানে অবশ্যই ছেলেটা মেধাবী বা পরিশ্রমী। আর আরেকটা বড় ইস্যু হলো, আমি যেটা বর্তমানে মনে করি আর কি, যে যেহেতু একদম খুব কিছুদিন আগেই, মানে 2015 সালে পে স্কেলটা পরিবর্তন হয়েছে, এবং নতুন পে হুম স্কেল হুম। যেটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই অবশ্যই বর্তমান বাজারে একটা মানুষের টিকে থাকার জন্য, আমার মনে হয় সৎভাবে টিকে থাকার জন্য যথেষ্ট। তো সেইটাও কিন্তু একটা বড় বিষয়, কারণ আগে কিন্তু মানুষ এই একটা কারণে এদিকে একটু কম ধাবিত হতো। আর সর্বোপরি আমার যেটা মনে হয় যে জেনারেশনের একটা পরিবর্তন এসেছে ভাইয়া। নতুন জেনারেশন কিন্তু দেশকে নিয়ে আরেকটু ডিটেলস চিন্তা করছে, বা দেশকে আরেকটু গভীরভাবে চিন্তা করতেছে। সো এই নতুন গভীরভাবে চিন্তা করার মধ্যেও কিন্তু দেশের সরাসরি কাজে লাগার যে ব্যাপারটা, সরাসরি কাজ করার জন্য কিন্তু গভর্নমেন্ট জব একটা গুড অপশন। তো এই সবগুলো মিলেই মনে হয় হচ্ছে আর কি ভাই, যে সরকারি চাকরির যে চাহিদাটা সেটা বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, এবং সামনে হয়তো আরো বৃদ্ধি পাবে। এটার সাথে আমি সম্পূর্ণ একমত। আর একটু এলিবোরেট করে যদি বলি, যে আমাদের এই জেনারেশনটা বা একেবারে ইয়াং জেনারেশন যারা, তারা হচ্ছে অনেক দিক থেকেই অনেক সচেতন। তারা অ্যাকচুয়ালি হচ্ছে দেশের সমস্যাগুলো বোঝে এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চায়। এবং শুধু কমপ্লেইন না করে নিজে যে এর মধ্যে প্রবেশ করে বা এর অংশ হয়ে কাজ করা যায় এবং এখান থেকে ভালো কিছু নিয়ে আসা যায়, এই বিশ্বাসটা বা এই চিন্তাটা হচ্ছে সবার মধ্যে এখন আছে। তো সেই দিক থেকে চিন্তা করলেও হচ্ছে এই চাকরিগুলোর বা এই জবগুলোর কিংবা এই পজিশনগুলোর প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছে। যে আমি এই পজিশনগুলোতে যেতে পারলে যে জিনিসগুলো নিয়ে আমি কমপ্লেইন করতাম, যে হয়তো আগে সিস্টেম ভালো ছিল না বা কোনো সমস্যা ছিল বা সিস্টেম হয়তো ইনএফিশিয়েন্ট ছিল, সেগুলোকে আরো ইফিশিয়েন্ট করার জন্য আমি একটা চেষ্টা করতে পারি বা আমি এখানে অংশ নিতে পারি। এবং আমি সৌরভ যে কথাটা আমি বললো যে ভাইয়া সরাসরি আরেকটু দেশের জন্য কাজ করার জন্য। আরেকটু অ্যাড হ্যাঁ হ্যাঁ। করি ভাইয়া, একটু ছোট্ট একটা হ্যাঁ ব্যাপার হ্যাঁ। ব্যাপার অ্যাড করে দিই। সেটা হলো স্বচ্ছতা। মানে আগে গভর্নমেন্ট জবের প্রতি হ্যাঁ। যারা চাকরি পেত, মানুষ বারবার কিন্তু প্রশ্ন করতো যে কত টাকা লাগলো। ওই ব্যাপারটা কিন্তু মোটামুটি হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ। একেবারে নেই কিংবা বললেই ছোটবেলায় চলে। আমরা শুনতাম যে ছোটবেলায় আমরা হচ্ছে সবসময় শুনতাম যে মামা খালুর জোর লাগবে বা এরকম জোর কিছু লাগবে, একটা, এরকম রাইট। শুনতাম। তো হ্যাঁ। ওই ব্যাপারটা যেহেতু অনেকটাই একেবারে নেই বললেই চলে, এখন আসলে একেবারেই নেই। এবং যারা আসলে পরিশ্রম করে মেধাবী, পরীক্ষায় ভালো করেই আসলে এই সরকারি চাকরিটা এখন পাওয়া যায়। তো এইটাও কিন্তু একটা বড় ইস্যু, যে যেহেতু হ্যাঁ, শুধুমাত্র মেধার জোরে চাকরি পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু অনেকেই এইদিকেই ধাবিত হচ্ছে। আমি মেধাবীরা অবশ্যই এগিয়ে এটাকে আসছে। পজিটিভলি দেখি। হ্যাঁ ভাইয়া। ধন্যবাদ।
তো আমরা যে কোনো নিয়োগ পরীক্ষার কথাই বলবো, শুধুমাত্র প্রাইমারি শিক্ষক নিয়োগ না, যে কোনো জবের কথাই বলবো, যে যে কোনো জবেই উত্তীর্ণ হতে চাইলে একজন প্রার্থীর কোন গুণগুলো বেশি প্রয়োজন। তো এখানে আমরা আলোচনা শুরু করার জন্য আমরা তো কিছু পয়েন্টস রেডি করে রেখেছি। তো আলোচনার ভিত্তিতে আরো নতুন নতুন জিনিস হয়তো সামনে চলে আসতে পারে। যেমন প্রথমত, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে যথাসাধ্য চেষ্টা করা। তো এখানে চেষ্টা করার ব্যাপারটা তো অবশ্যই মুখ্য, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখার ব্যাপারটাও এখানে মুখ্য। এবং আমরা যদি শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করি যে আল্লাহ আমাকে দিয়ে দাও বা ঈশ্বর আমাকে দিয়ে দাও, কিন্তু আমি নিজে চেষ্টা করলাম না, তাহলে কিন্তু ব্যাপারটা আসলে কাজ করবে না। কারণ সৃষ্টিকর্তা কাকে দেন? যিনি হচ্ছে নিজে চেষ্টা করেন বা নিজে ইফোর্ট দেন, বা যার হচ্ছে ভালো করার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য একটা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, এবং যে তার জন্য যোগ্য, যে তার জন্য পরিশ্রম করে, এবং যে প্রাইসটা দিতে বা স্যাক্রিফাইসটা বরণ করে নিতে যে রেডি, বা যে হচ্ছে এই জিনিসটাকে বুঝে এই পথে আগাবে, তার জন্য হচ্ছে পথটা আসলে সুগম হয়ে যায়। তো সৌরভ, তুমি কি মনে করো? হ্যাঁ ভাই, অবশ্যই আমারও একই ধরনের চিন্তা ভাইয়া, যে অবশ্যই মানে বিশ্বাস ভরসা সেটা তো রাখতে হবে পরম করুণাময় আল্লাহর প্রতি বা সৃষ্টিকর্তার প্রতি। তবে চেষ্টাটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। শুধু উনার ভরসায় থাকলে আসলে হবে না। উনি আসলে তাদেরই ভরসা হন যারা যারা পরিশ্রম করে এবং ভরসা রেখেই পরিশ্রম করে। তো দুইটার মিশ্রণ যখন হয় আর কি, মানে পরিশ্রমটাও যথাসাধ্য হয় এবং সৃষ্টিকর্তার কৃপাও থাকে, সৎ নিয়ত থাকে, তখনই আসলে দেখা যায় সফলতাটা আস্তে আস্তে আসা শুরু করে। তো দুইটাই আসলে দরকার। চেষ্টা যেমন দরকার, ভরসাও রাখা দরকার। যে কোনো একটা দিয়ে আসলে হবে অবশ্যই। না। আর দ্বিতীয় পয়েন্টটা যেটা আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত লেগে থাকা। তো আত্মবিশ্বাস জিনিসটা আসলে কিভাবে একটা মানুষের মধ্যে, আত্মবিশ্বাসের অনেকগুলো সোর্স বলতে পারি। যেমন একটা হতে পারে যে অ্যান্টিসিপেশন অফ সাকসেস, সামনে ছোট্ট একটা খাল, আমি হয়তো খালটা লাফ দিয়েই পার হয়ে যেতে পারবো, আমি এটা জানি যে আমি লাফ দিলে পার হতে পারবো। তখন কিন্তু আমার মধ্যে কোনো ভয় ডর থাকে না, যে আমি জানি আমি পারবো, তাই আমি এক লাফে পার হয়ে গেলাম। বাট সেখানে ছোট্ট একটা যদি এটা আরেকটু চওড়া একটা নদী হয়, তখন কিন্তু আমি জানি যে হয়তো আমি এক লাফে পার হতে পারতেও পারি, আবার নাও পারতে পারি, তখন কিন্তু একটা সংশয় কাজ করে। কিন্তু এই বিষয়টাই যদি আমার নিত্য অনুশীলনের একটা ব্যাপার হয়, যে আমি কিভাবে এক লাফে নদীটা পার হতে পারি, এই বিষয়ে হচ্ছে আমার নলেজ আছে, আমার ফিজিক্যাল স্ট্রেংথ আছে, এবং আমার স্ট্র্যাটেজি আছে, তখন কিন্তু আমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে যে হ্যাঁ, আমি হয়তো এক লাফে এই কাজটা করে ফেলতে পারবো। তো আমার মনে হয় এটা খুব ছোট্ট একটা এক্সাম্পল হলেও বা অ্যানালজি হলেও, এই বিষয়ের সাথে আমরা অবশ্যই এটাকে হয়তো যথাযথ একটা উদাহরণ হিসেবে উপস্থাপন করতেই পারি। যে কেউ যদি আত্মবিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত লেগে থাকে, প্রতিনিয়ত চেষ্টা করে, তাহলে তার পক্ষে হয়তো সফল অর্জন করাটা বাকিদের তুলনায় ইজিয়ার হয়। তোমার কি মনে হয়? হ্যাঁ ভাই, আমার মনে হয় আত্মবিশ্বাসটা দরকার হলো ডাউট গুলো দূর করার জন্য। মানে যখন কোনো ব্যক্তি আত্মবিশ্বাসহীন হয়, মানে তার মধ্যে কনফিডেন্সটা নাই, কিন্তু বারবার নিজেকে প্রশ্ন করে আমি কি পারবো, আমি কি এটা করা ঠিক হবে, আমার কি ওখানে যাওয়া ঠিক হবে, এই বইটা কি নাকি ঠিক হবে, এই প্রশ্নগুলো যত বেশিবার নিজেকে করা হবে আসলে টাইম কিল হবে। টাইম কিল হলে সে পিছিয়ে যাবে। আর যে হুম। ব্যক্তি আত্মবিশ্বাসে পরিপূর্ণ, যার বিশ্বাস আছে যে না আমি পারবো, সে কিন্তু এত বেশি প্রশ্ন নিজেকে করবে না, নিজেকে অত বেশি জাজ করবো না। কে তাকে কি বললো সেটা হয়তো বা শুনবে, কিন্তু ওইটা অনুযায়ী রিয়েক্ট করতে গিয়ে নিজের ক্ষতি করবে না। এই জন্য আত্মবিশ্বাসটা দরকার। মানে সময়টাও অবশ্যই। অবশ্যই নষ্ট কম হবে, এবং এগিয়ে যাওয়ার যে ইচ্ছাটা বা এগিয়ে যাওয়ার যে গতিটা, সেটাও আসলে আগের মতোই থাকবে। এই দুইটাই আসলে আত্মবিশ্বাসের সাথে আমার মনে হয় রিলেটেড ভাইয়া। হ্যাঁ, আসলে তো সময়টা খুবই কম, তাই এই আজে বাজে চিন্তা ভাবনা না করে কিংবা চিন্তার কানাগলিতে না ঘুরে ইফোর্ট দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর তৃতীয় যে পয়েন্ট এখানে এসছে, সেটা হচ্ছে গুছিয়ে প্রস্তুতি নেওয়া। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানে আধা খাচড়া ভাবে চেষ্টা করা বা হাফ হার্টেড একটা ট্রাই করা, এটা করার চেয়ে আসলে কিছু কিছু ক্ষেত্রে না করাটাই বরং ভালো। বা কিছু কিছু ক্ষেত্রে আসলে এই হাফ হার্টেড ট্রাই গুলোকে আমি এক ধরনের অন্যায়ই বলবো। কারণ আমাদের অনেকেরই হচ্ছে অনেক কাজ থাকে, আমরা অনেক কিছু নিয়ে হয়তো বিজি, আমরা অনেকেই হয়তো স্ট্রাগল করছি, আমরা অনেকেই হয়তো কোনো কিছু অর্জন করতে চাইছি, বা নতুন কোনো একটা উচ্চতায় নিজেকে নিয়ে যেতে চাইছি। কাজেই সেখানে আমি যদি একেবারে দায়সারা ভাবে একটা আধা খাচড়া ভাবে চেষ্টা করি, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা তো দূরের কথা, ধারে কাছেও যাওয়াটা মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিংবা এই ধরনের কোনো কাজে প্রতিযোগী অনেক থাকে।
কাজে আমি যদি আধা কাঁচরা ভাবে চেষ্টা করি বা হাফ হার্টেড একটা ট্রাই করি, তাহলে একে তো আমার সময়টা নষ্ট হচ্ছে, যে সময় হয়তো আমি অন্য প্রোডাক্টিভ কাজ করতে পারতাম, এবং দিন শেষে আমি সফলতাটাও কিন্তু পাচ্ছি না, বিকজ আমি ইনাফ পরিশ্রমটা করিনি। তাতে ভবিষ্যতে গিয়ে আরো যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে যে আমার কনফিডেন্সটা কিন্তু কমে যায়। একটু আগেই সৌরভ আত্মবিশ্বাসের কথা বলছিলে, যে একজন আত্মবিশ্বাসী মানুষ তার সেরাটা কিন্তু দিয়ে আসতে পারে, বাট যার আত্মবিশ্বাসে ঘাটতি থাকে সে কিন্তু নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও পুরোটা কিন্তু দেখিয়ে আসতে পারে না, কিংবা প্রয়োগ করতে পারে না, সেই প্রয়োগের দিক থেকে হচ্ছে পিছিয়ে পড়ে। কাজেই গুছিয়ে প্রস্তুতি নেওয়াটা এই জন্য খুবই জরুরি, যে আমি হাফ হার্টেড একটা ট্রাই না করার চেয়ে একটু আটঘাট বেঁধেই কেন নামি না, আমার পুরো জিনিসটা গুছিয়ে নিতে কিংবা পুরো জিনিসটা হচ্ছে সাজিয়ে নিতে বা একটা ডিসিপ্লিন মেনটেন করতে যে বাড়তি ইফোর্টটুকু দেওয়া দরকার, এটাই তো আসলে আমাকে বাকিদের থেকে আলাদা করে দিবে। যারা অর্ধেক অর্ধেক ট্রাই করবে বা পুরোপুরি একদম হার্ট অ্যান্ড সোল একসাথে দিয়ে ট্রাই করবে না, তাদের সাথে ডিফারেন্সটা তো এখানেই তৈরি হবে, যে আমি একদম পরিপূর্ণ একটা গুছিয়ে প্রস্তুতি নিলাম, নাকি হচ্ছে আমি এমনি জাস্ট একটু দেখি কি হয় বলে ট্রাই করলাম। হ্যাঁ ভাই, আমি একটু আপনার সাথে অ্যাড করি আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় মানে কোনো কোনো ব্যক্তি থাকেন এরকম, যে সে হয়তো বা খুব ইচ্ছা করে পরীক্ষাটা দেয় নাই, বাট কোনোভাবে প্রিলিটা তার হয়ে গেল। এখন সে ভাইবা হুম দিতে হুম। গেল, ভাইবা দেওয়ার পরে তার চাকরিটা হলো না। তখন তার মাথায় কিন্তু বারবার একই জিনিসই কাজ করে, যে আমি যদি একটু পরিশ্রম করে একটু প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিতাম, তাহলে হয়তো আফসোস। আমার প্রিলি নাম্বারটা একটু বেশি আসতো, দুইটা যোগ করে হয়তো বা চাকরিটা হয়ে যেত। এই যে আফসোসটা আমার মনে হয় ভাই খুবই কষ্টকর। মানে সে যদি সম্পূর্ণ পরিশ্রম করে না পেতো, তাহলে কিন্তু সে অ্যাটলিস্ট হাত তুলে দিতে পারতো যে ঠিক আছে, আমার বেস্ট ট্রাই আমি করে ফেলেছি, এটা যেহেতু পাইনি তার মানে এটা আমার জন্য না। তখন একটা স্যাটিসফ্যাকশন থাকে। কিন্তু ওই অর্ধেক করা অর্ধেক না হ্যাঁ। করা অগোছালো ভাবে আগালে আসলে আফসোস যেটা হয় সেটা মনে হয় যে মানে ব্যর্থতার চেয়ে বেশি মানে কষ্ট দেয়। সো আফসোস থেকে বাঁচার জন্য হয় ভালো মতো দিন, না হয় ও, একেবারে অমিট করুন, কারণ একেবারে পরীক্ষা না দিলে কিন্তু আফসোস আর থাকবে না। আমার মনে হয় তো আফসোস না করার জন্য বা ভালো করার জন্য গুছিয়ে প্রস্তুতি নেওয়ার আসলে কোনো বিকল্প নেই। অবশ্যই। আর এই গোছানো প্রস্তুতির জন্যই আসলে হচ্ছে উত্তরণের যে জন্ম। এই উত্তরণের জন্মের বিষয়ে আমরা একটু আগে বলেছিলাম যে বিসিএস কিংবা প্রাইমারি শিক্ষক সহ অন্যান্য যে নিয়োগ পরীক্ষা, এই নিয়োগ পরীক্ষাগুলোর গোছানোর একটা প্রস্তুতির জন্য উদ্ভাসন মেশের যে অনলাইন উদ্যোগ উত্তরণ একাডেমি। তো এখানে গোছানো প্রস্তুতি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি এবং কিভাবে একটা জার্নির মাধ্যমে একটা রুটিন তৈরি করে দেওয়ার মাধ্যমে এবং নিয়মিত এই জিনিসগুলো চর্চা করা এবং করানোর মাধ্যমে এবং সেই বিষয়গুলো মূল্যায়ন করার মাধ্যমে আমরা এই যাত্রায় অংশ নিতে পারি বা এই যাত্রায় সাথী হতে পারি, সেটাই আমরা আজকের আলোচনায় বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। তবে এখানে শুরুতে এইটুকু বলতে পারি যে এই ধরনের নিয়োগ পরীক্ষাগুলোর কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে, বা এই জিনিসগুলোর জন্য পড়াশোনা করার একটা নিয়ম থাকে বা একটা ধরন থাকে। এই ধরনটাকে বুঝে যারা পরিশ্রম করতে পারবে তাদের কিন্তু অনেক বাড়তি পরিশ্রম বা অযথা পরিশ্রম বেঁচে যায়। কারণ কোনো একটা কিছু আমি যদি না জানি কোত্থেকে শুরু করব, কিভাবে গুছাবো, তাহলে অন্ধের মতো হাতড়ে বেড়াতে হয়। তার তুলনায় আমি যদি পুরো ব্যাপারটা আদ্যোপান্ত বুঝে যাই কোত্থেকে আমাকে শুরু করতে হবে, কোথায় গিয়ে আমি থামবো, এবং কোনটা কতটুকু ডেপথ পর্যন্ত আমি জানবো, কারণ সত্যি সত্যি তো জানার আসলেই কোনো শেষ নেই এবং ইমপ্রুভমেন্টের আসলেই কোনো শেষ নেই। যে কেউ যত ভালোই হোক সে কিন্তু চাইলে বলতে পারবে যে সে কোন জায়গাটায় আরো একটু ভালো করতে পারবে। তাই কাজেই এরকম কোন একটা নিয়োগ পরীক্ষায় ভালো করার জন্য আমার যতটুকু প্রস্তুতি দরকার সেটুকু আমি কিভাবে গুছিয়ে নেব, কোত্থেকে শুরু করব, এবং কোথায় যাওয়া পর্যন্ত আমি বুঝতে পারবো যে আমার একটা স্যাটিসফ্যাক্টরি প্রিপারেশন হচ্ছে, এই জিনিসগুলোতে আমরা এখানে সাহায্য করতে চাই। তো উত্তরণের জন্য আমরা যেটা বলে থাকি, উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির স্লোগান হিসেবে স্বপ্ন পূরণে গোছানো প্রস্তুতি। এই গোছানো প্রস্তুতির উপরে আমরা ম্যাক্সিমাম ইফোর্টটা দিচ্ছি এবং সবচেয়ে বেশি এমফাসিস দিচ্ছি। তো প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2020 ওরিয়েন্টেশন ক্লাস, এটা আমরা শিরোনাম হিসাবে আজকের সেমিনারের ব্যাপারে রেখেছি। এবং আমরা এই কথাটাও বারে বারেই বলে থাকি, বীজ হতে যারা বৃক্ষ করেন নিরলস দিবারাতি, শিক্ষক তারা মহৎ মানব, জাতির আলোকপাতি। কারণ সত্যি একটা দেশকে গড়ে তোলার পিছনে শিক্ষকদের ভূমিকা অনেক বেশি। আমরা বিভিন্ন জায়গায় তাকালে দেখতে পাবো যে একদম সবচেয়ে মেধাবী কিংবা একদম টপ ক্লাস যারা স্টুডেন্ট থাকে তাদেরকে হচ্ছে বিভিন্ন জায়গায় বলা হয় যে তারা যাতে শিক্ষকতা পেশায় আসেন। কারণ শিক্ষকতা পেশায় আসলে তারা নিজেদের সেরাটা দিয়ে তাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু
গড়ে তুলতে পারবেন। তাদের হাতে অনেক বড় একটা দায়িত্ব, অনেক বড় একটা ক্ষমতা। কারণ আমাদের প্রত্যেকের জীবনেই আমরা ছোটবেলা থেকে যা শিখে এসেছি, যা করে এসেছি, ইভেন আমাদের একাডেমিক যে নলেজ, শুধু তার উপরে না, আমাদের নীতি নৈতিকতা, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, এগুলোর উপরেও কিন্তু আমাদের শিক্ষকদের অনেক বড় ভূমিকা থাকে। কারণ ছোটবেলায় বাচ্চারা যা দেখে তাই কিন্তু শেখে। আর এরপরে যখন একটা বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে, শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে, কিংবা তারপর একজন পরিপূর্ণ অ্যাডাল্ট হিসেবে গড়ে ওঠে, এই পুরো জার্নিতে কিন্তু তার সাথে তার টিচার থাকেন বা টিচাররা থাকেন। কাজেই টিচারদের উপরে কিংবা শিক্ষকদের উপরে একটা জাতির ভবিষ্যৎ কিন্তু আসলেই নির্ভর করছে। আমরা তো এমনি এমনি আর বলি না যে শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তো এটা আসলে মনে প্রাণে বিশ্বাস করেই আমরা বলি। তো উত্তরণের যে কোনো কার্যক্রমে আগে রেজিস্ট্রেশন করেছেন কিনা এটা আমরা একটা ছোট্ট পোলের মাধ্যমে আমরা জেনে নিতে চাচ্ছি। সেটা যে কোনো কার্যক্রম হতে পারে, যেমন এর আগে আমাদের বিসিএস এর একটা কার্যক্রম শুরু হয়েছিল, সেখানেও হয়তো অনেকে অংশগ্রহণ করেছেন। তো আমি পোলটা লঞ্চ করে দিলাম, আপনারা চাইলে খুব দ্রুত রেসপন্স দিয়ে আমাদেরকে হেল্প করতে পারেন। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আজকে যারা উপস্থিত আছেন এই মুহূর্তে, তাদের মধ্যে বেশিরভাগই আগে কোনো না কোনো একটা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তো অংশগ্রহণ করেছি এই উত্তরটার পাল্লাই আমি ভারী দেখতে পাচ্ছি, অলমোস্ট 66 to 7%, এবং অংশগ্রহণ করিনির পাল্লা বাকিটুকু, অর্থাৎ 33 to 34%-এর কাছাকাছি এরকম। তো ধন্যবাদ সবাইকে খুব দ্রুত রেসপন্স দিয়ে দেওয়ার জন্য। তো মোটামুটি আমরা হচ্ছে 80%-এর কাছাকাছি রেসপন্স পেলে পোলটা ক্লোজ করে দিতে পারি, অ্যান্ড উই আর ভেরি ক্লোজ টু দ্যাট। তো ধন্যবাদ। আমরা চট করে একটু জেনে নিলাম যে আমরা বলতে পারি অন অ্যান অ্যাভারেজ বা রাফলি 2/3 বা 2/3 আপনারা অলরেডি আগে কোনো না কোনো পর্বে অংশগ্রহণ করেছেন, বা কোনো সেমিনারে অংশগ্রহণ করেছেন, বা কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। ধন্যবাদ সবাইকে রেসপন্স দিয়ে দেওয়ার জন্য। আমি রেজাল্টটাও একটু শেয়ার করে সবাইকে দেখিয়ে দিচ্ছি, পোলের রেজাল্টটা। ওকে। তো গোছানোর জন্য উত্তরণের যে গোছানো প্রস্তুতির জন্য উত্তরণের যে সার্ভিস প্ল্যান, যেটার কথা আমি শুরু থেকে বলছিলাম, যে কিভাবে আমরা এই যাত্রায় সামিল হতে পারি এবং আমাদের সাধ্যমতো সাহায্য করতে পারি, এটা নিয়েই এখন আমাদের এখনকার আলোচনা। তো এই পুরো জিনিসটার পেছনে, জিনিসটা প্ল্যান করা থেকে শুরু করে গোছানো এবং বইগুলো নিয়ে কাজ করা, এগুলোর পিছনে একেবারে প্রত্যক্ষভাবে সৌরভ কিন্তু জড়িত ছিল। সৌরভের ক্লাসও হয়তো আপনারা অনেকে করেছেন। তো এই বিষয়টা সৌরভ হচ্ছে খুব ভালো করে আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবে। আর ইন দ্য মিন টাইম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেটা আপনারা অবশ্যই চ্যাট বক্সে এবং কিউএনএ বক্সে করতে পারেন। যদি কোনো সাজেশন থাকে, তাহলে সাজেশন বা পরামর্শ কথাটা লিখে সেই সাজেশনটা আমাদেরকে বলতে পারেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটা তো অবশ্যই করতে পারেন। আমাদের প্যানেলিস্ট ভাইয়ারা যারা উপস্থিত আছেন, তারা প্রশ্নগুলোকে দেখে গুছিয়ে রাখবেন, এবং পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বের সময় আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো। তো প্রথমত আমরা অনলাইন ক্লাসের কথা যেটা বলছি, যে এই মুহূর্তে যেহেতু কোভিড এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই বন্ধ, তো আমরা এই ক্লাসগুলো অনলাইনে নিচ্ছি, এবং তাতে সুবিধা হচ্ছে যে কেউ যে কারো জায়গা থেকে তার সুবিধামতো সময়ে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেন। ফিজিক্যালি কোথাও মুভ করতে হচ্ছে না, এবং সমস্ত সুবিধাটুকুই ফিজিক্যাল ক্লাসে আমরা যা যা সুবিধাটুকু পেতাম, সেই সমস্ত সুবিধাটুকু তো আমাদের অনলাইন ক্লাসে পাওয়া যাচ্ছেই, তার চেয়ে কিছু বাড়তি সুবিধাও আমাদের পক্ষে আসলে দেয়া সম্ভব হচ্ছে। আর অনলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন প্লাস ইন ব্রাঞ্চ এক্সাম, এই ব্যাপারটা আমি যদি একটু বলি, অনলাইনে তো রেগুলার এক্সাম হবেই, তার পাশাপাশি ইন ব্রাঞ্চ এক্সাম বলতে সত্যিকার পরীক্ষার যে এনভায়রনমেন্টটা, সেটাকে সিমুলেট করার জন্য বা সেই আবহাওয়াটা তৈরি করার জন্য হচ্ছে ইন ব্রাঞ্চ এক্সাম। তো যখন পরিস্থিতি আর একটু স্বাভাবিক হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি পাবে, আমরা উত্তরণের পক্ষ থেকেও ফিজিক্যালি কার্যক্রম চালানোর জন্য যখন অনুমতিটা পাবো, তখন এই ইন ব্রাঞ্চ এক্সামের ব্যবস্থা করা হবে, এবং অবশ্যই সেটা নিরাপত্তার কথা মাথায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখেই সেটা করা হবে। আর অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় আমরা তো নিশ্চয়ই যার যার জায়গা থেকে পরীক্ষাগুলো দিচ্ছি, নিজের বাসা থেকে দিচ্ছি, কমফোর্টেবল একটা সিচুয়েশন থেকে দিচ্ছি। ইন ব্রাঞ্চ এক্সামটা দিলে তখন যেটা হবে, যে একটা পরীক্ষার হলের যে পরিবেশটা, এই পরিবেশটাও আসলে কিন্তু ইম্পর্টেন্ট। কারণ বাসায় হয়তো আমি খুব নিরিবিলিতে একটা জায়গায় বসে পরীক্ষা দিচ্ছি, আমি কিন্তু জানি না যে বাস্তবে আমার পরীক্ষাটা যখন হবে, তখন সেখানে সত্যি সত্যি এনভায়রনমেন্টটা কেমন থাকবে, আমার ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট থাকবে কি থাকবে না। কাজে এরকম সত্যিকার পরীক্ষার একটা
পরিবেশের মধ্যে পরীক্ষাটা দিলে এটাও বাড়তি একটা অভিজ্ঞতা হিসেবে যোগ হয়। তো এই জন্য আসলে ইন ব্রাঞ্চ এক্সামটার কথা এখানে উল্লেখ করা। এর পাশাপাশি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে 7টি গাইড বই থাকবে, যেটা বিষয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব, এবং এগুলো এক ফাঁকে আমরা দেখিয়েও দিব যে প্রিন্টেড গাইডগুলো কেমন। তো এইগুলোর মাধ্যমে আমরা হচ্ছে সার্ভিস প্ল্যানটা সাজিয়েছি। সৌরভ। হ্যাঁ ভাইয়া, একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আমি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম কয়েকবার, দুঃখিত। না, সমস্যা নেই, এখন একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। তো আমরা সার্ভিসের প্ল্যান নিয়ে বলছিলাম যে অনলাইন ক্লাস, অনলাইন এবং ইন ব্রাঞ্চ এক্সাম, এবং প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালসের যে 7টি গাইড বই, এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে পুরো কার্যক্রমটা সেটা সাজিয়েছি। আর অনলাইন ক্লাসের যেসব ফিচার, সেগুলো হয়তো অলরেডি যারা প্রিভিয়াস কোনো সেমিনারে অংশগ্রহণ করেছেন তারা জানেন। তারপরেও আমি একটু বলে দিচ্ছি যে জুম অ্যাপের মাধ্যমে আমাদের ক্লাসগুলো লাইভে হচ্ছে, এবং যে কোনো ক্লাস আমরা যখন করব, সেই ক্লাস করার পর আমরা চাইলে আবার ক্লাসের ভিডিও রিপ্লেও দেখতে পাবো, ভিডিও রিপ্লে দেখারও ব্যবস্থা থাকবে। তারপর ক্লাসের মধ্যে টিচার যে পিডিএফটার উপরে ক্লাস নিচ্ছেন বা যে স্লাইডের উপরে ক্লাস নিচ্ছেন, সেটা ক্লাস শেষে আমি ডাউনলোড করতে পারবো আমার ক্লাস নোট হিসেবে রেখে দেওয়ার জন্য। আর কেন্দ্রীয়ভাবে মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এটা অলরেডি যারা ক্লাস করেছেন তারা হয়তো জিনিসটা নিজেরাই এক্সপিরিয়েন্স করেছেন। এবং সামনে আমি একটু পরে যেটা দেখাবো যে আমাদের নেক্সট যে কোর্সটা, সেই কোর্সের মধ্যে শুরুর দিকে কিছু ফ্রি ক্লাসও থাকবে, যাচাই ক্লাস হিসেবে যেগুলো আমরা দিয়েছি। তো ফ্রি ক্লাসগুলোতে যারাই রেজিস্ট্রেশন করবেন তারাই কিন্তু ফ্রি ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। তো সেখানে আপনাদেরও অংশগ্রহণ করে ব্যাপারটা নিজে এক্সপেরিয়েন্স করার সুযোগটা থাকবে। তো আমি চাইলে একটু লগ ইন করে দেখিয়েও দিতে পারি যে এখানে কিরকম ভাবে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি এবং ক্লাসের যে ফিচারগুলো কি কি। তো সৌরভ চাইলে হচ্ছে এই ক্লাস এবং ক্লাসের বিষয়ে একটু কথা বলতে পারো। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে ক্লাসে আমরা কিভাবে নতুন ভিডিওগুলো দেখতে পারি, লাইভ ক্লাসে জয়েন করতে পারি, এবং পুরোনো ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারি। শিওর ভাইয়া। আমি আসলে কয়েকটা ব্যাপারে কথা বলি। যেহেতু প্রোগ্রামটা অনলাইনে রান করা হবে, তাই আমাদের প্রস্তুতিটা ছিল একটু অনলাইন কেন্দ্রিক। যেমন পরীক্ষা যেগুলো দেওয়া হবে, ডেইলি এক্সাম কিন্তু অনলাইনেই দিতে হবে। এবং অনলাইনে দেওয়ার ক্ষেত্রে আমি বলি, একটা লাইভ এক্সাম থাকবে আর একটা প্র্যাকটিস এক্সাম থাকবে। অর্থাৎ একই সিলেবাসের উপরে অনলাইনে দুইবার পরীক্ষা দেওয়া যাবে। একবার হলো লাইভ এক্সাম, মানে যেটা কম্পিটিশন হবে, যেখানে আসলে মেধাক্রম তৈরি হবে। আর প্র্যাকটিস এক্সাম হলো যে কোনো সময় প্র্যাকটিস করার জন্য। এগুলো ডেইলি এক্সামেও থাকবে, এবং একই ঘটনাটা কিন্তু ওই সাবজেক্ট মানে প্রতি উইকের পরে যখন উইকলি পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু করা হবে। আর ক্লাসের ক্ষেত্রে যেটা আসলে আমাদের মাথায় রাখা হয়েছে সব সময়, সেটা আমরা চেষ্টা করেছি একটা ক্লাস যেভাবে নেওয়া হয় ফিজিক্যাল ক্লাস, সেই ফিজিক্যাল ক্লাসের মতো করেই আসলে আমরা অনলাইন ক্লাসটাকে ডিজাইন করেছি। তো ফিজিক্যাল ক্লাসের চেয়ে অনলাইন ক্লাসে কিছু ক্ষেত্রে আমরা একটু ভালো কাজ করেছি। যেমন ফিজিক্যাল ক্লাসে কিন্তু অনেক ম্যাটেরিয়ালস নিয়ে একসাথে ক্লাস করানো যায় না, কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু সেটা করা যায়। অর্থাৎ আমরা এখন যেভাবে হঠাৎ করে একটা ওয়েবসাইটে চলে গেলাম, ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আসলে ক্লাসগুলো হবে, একইভাবে যখন আমরা ক্লাস করাবো, ওই করানোর সময় যদি কোনো টুলস এর আমাদের দরকার হয়, কোনো ভিডিও দেখানোর দরকার হয়, অথবা কোনো সিস্টেম আপনাদের জানানোর দরকার হয়, আমরা কিন্তু সাথে সাথে জানিয়ে দিতে পারবো। এটা কিন্তু ক্লাস চলাকালীন সময় করা হবে। আর হ্যাঁ, আরেকটা একদম ব্যাপারে রিয়েল টাইমে করা যাবে। রিয়েল টাইমে করা হবে। আরেকটা ব্যাপার আমরা চেষ্টা করেছি ভালো মতো করার, সেটা হলো যে লেকচারটা, সেটা একদম পিডিএফ থাকবে, এবং সেটা হলো স্যারের দেওয়া। অর্থাৎ একটা মানে কঙ্কাল থাকবে লেকচারের, যেখানে কোন টপিক গুলো পড়ানো হবে সেগুলো থাকবে, এবং লেকচারে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো স্যার আবার নিজে লিখে দিবেন। সো এটা আসলে দুইটা জিনিসের কম্বিনেশন, একটা হলো প্রি, একটা হলো পোস্ট। অর্থাৎ আগে থেকে কিছু জিনিস আপনি পেয়েও যাবেন, সাথে টিচার কিভাবে চিন্তা করতেছে, টিচার কিভাবে পড়াচ্ছে, কিভাবে পড়তে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে। সো যখন আপনি একই সাথে দেখবেন, একই সাথে শুনবেন এবং একই সাথে চর্চাও করবেন, আমরা আশা করছি যে আপনার প্রস্তুতিটা পরিপূর্ণ হবে। তো আমি ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া আপনাদের একটা লেকচারের ফরম্যাট দেখাচ্ছে, এবং সেই ক্লাসগুলো হয়েছিল সেগুলো কিভাবে আসলে প্রেজেন্ট করা হয়েছিল সেই ফরমেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। ভাইয়া। হ্যাঁ, তো আমি যেমন দেখাচ্ছিলাম যে এটা আমরা মাই রুটিন থেকে একটা পাস্ট ক্লাসে গিয়ে ক্লাসের নোটটা দেখাচ্ছিলাম। তো আমি আবার মাই রুটিনে ফিরে যাই। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করলে এইরকম একটা পেজ আসবে। তো আমরা যারা যারা কোর্সে এনরোল করেছি তারা চাইলে হচ্ছে একদম ফুল সবগুলো সুবিধাই এখানে পাবো। আর শুধুমাত্র রেজিস্ট্রেশন করলে শুরুর দিকে হচ্ছে শুধু ক্লাস করার অপশনটা থাকে। তো এই ডিটেলস গুলোতে আমি একটু পরে আসবো। ধরা যাক আমি হচ্ছে এই কোর্সটা নিলাম, কোর্সটা নিয়ে আমি যদি হচ্ছে এখান থেকে সিলেক্ট করি, হ্যাঁ, তারপর সেখান থেকে যদি আমি কোনো একটা লেকচার দেই, যে অনলাইন ক্লাস বা পাস্ট
টিচার এই জিনিসগুলো যদি আমি দেই, তাহলে এখান থেকে আমি হচ্ছে ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো আমার নতুন ক্লাস যেগুলো হবে সেখানে হচ্ছে নিচে একটাই বাটন থাকবে, জয়েন ক্লাস। আর এই দুটো ক্লাস আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লাসগুলো হয়ে গেছে, পুরোনো ক্লাস। সেই পুরোনো ক্লাসে আমি চাইলে স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করলে আমার ওই ক্লাসের যে পিডিএফটা, টিচার যার উপরে ক্লাস নিয়েছেন সেই সম্পূর্ণ ক্লাস নোটটা এখানে চলে আসে। এবং এখানে টিচার কিভাবে দাগিয়ে দাগিয়ে পড়িয়েছেন, টিচার কখন কি ভেবেছেন, কি আলোচনা করেছেন, কিভাবে কোন জিনিসটা উল্লেখ করেছেন, তো এই সম্পূর্ণ ক্লাস নোটটা কিন্তু এখানে ডিজিটালি থেকে যাচ্ছে। কাজেই ক্লাস করার সময় ক্লাস নোট তোলা নিয়ে আমাকে আসলে বাড়তি কোনো চিন্তা করতে হবে না। তবে এই ক্লাস নোটে দেখে হয়তো আমি সবসময় বুঝতে পারবো না যে এই লেখাটা লেখার সময় টিচার কি বলেছিলেন বা কি ভেবেছিলেন, সেটা হয়তো জানা সম্ভব না। এই জন্যই কিন্তু ক্লাসের ভিডিওটাও দেখার ব্যবস্থা আছে। আমি নিচে রিপ্লে ভিডিও বাটনে ক্লিক করলে এই পুরো ক্লাসটাই আমি আবার এখানে দেখতে পাচ্ছি। তো আমি চাইলে হচ্ছে এই ক্লাসের যে কোনো অংশে গিয়ে যে জায়গাটা আমার দরকার বা যেখানে আমার কনফিউশন ছিল সেখানে চলে গিয়ে আমি ভিডিওটাতে দেখে নিতে পারি যে টিচার ওই অংশটা বলার সময় কি করেছিলেন বা কিভাবে হিসাবটা করেছিলেন বা কিভাবে আমাকে বুঝাচ্ছিলেন। যেমন এখানে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সংক্রান্ত যে প্রবলেমগুলো, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল, সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো টিচার এখানে কিভাবে পড়াচ্ছেন সেটা আমি এখানে দেখে ফেলছি, এবং ফাইনাল পিডিএফটা ক্লাস নোট আকারে তো আমার কাছে থেকেই যাচ্ছে। এটা এই কারণে করা যে যদি আমি কোনো একটা ক্লাস করার পর সেই ক্লাসের কোনো একটা অংশ রিভিউ করতে চাই, আমি করতে পারবো। কিংবা বাই এনি চান্স যদি দুর্ভাগ্যক্রমে আমি কোনো একটা দিন একটা লাইভ ক্লাস করতে পারলাম না, সেই ক্লাসটা যাতে আমি দ্রুততম সময়ের মধ্যে রিকভার করতে পারি এবং করে ফেলতে পারি, তার জন্য এই ভিডিওটা ক্লাসের একটু পরেই অ্যাভেলেবল হয়ে যায় ক্লাস নোট সহ। আর এখানে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে সবাই নিজের মতো করে অবশ্যই চেষ্টা করবেন লাইভ ক্লাসগুলো সঠিক সময় অনুযায়ী করার জন্য। তবে যদি কোনো কারণে মিস হয়ে যায়, আমরা যাতে সর্বাত্মক চেষ্টা করি সেদিনের মধ্যেই একটু সময় করে ক্লাসটা দেখে ফেলার। কারণ একটু একটু করে জমতে জমতে আসলে অনেক কিছুই জমে যায়, তো পরে ওই জিনিসগুলো সহজে আর ধরা যায় না। আর যত বেশি জমে যায় সেই জিনিসটাকে ধরার প্রতি আগ্রহটা আরো কমে আসে, একটা কেমন অনীহা চলে আসে। তো এই অবহেলার ব্যাপারটা যাতে আমরা পেয়ে বসতে না দেই, আমরা যাতে নিয়মিত ক্লাসগুলো করে ফেলি। এবং নিয়মিত যদি কোনো একটা কাজে আমার যদি দেরি হয়েও যায়, আমি চেষ্টা করব যাতে ওই দিনের মধ্যেই আমি এই ভিডিওটা দেখে ফেলতে পারি। তাহলে আমার ডেইলির ক্লাসটা ডেইলি করা হয়ে থাকলো, পড়াটা একেবারে রুটিন অনুযায়ী এগিয়ে গেল। তো এই রেগুলারিটি এবং নিজের প্রতি যে সিনসিয়ারিটি মেনটেন করা, যে আমি যে উদ্দেশ্য বা যে টার্গেট ফুলফিল করার জন্য এই কষ্টটা করছি, সেই টার্গেটটা ফুলফিল করার জন্য আমার আজকের দিনে ইফোর্ট যতটুকু দেওয়া উচিত ছিল, সিনসিয়ারলি আমি আসলে ততটুকু ইফোর্ট দিয়েছি কিনা বা ততটুকু টাইম দিয়েছি কিনা, নিজের কাছে ক্লিয়ার থাকার যে ব্যাপারটা, এটা তখন মেনটেন হবে। তো এটা তো আমি ক্লাসের কথা বলছিলাম। আর সৌরভ যে জিনিসটা বললো যে আমরা যে কোনো ধরনের সিমুলেশন টুল দেখিয়ে যে কোনো জিনিস চট করে বুঝিয়ে ফেলতে পারি, তো এটাও আমাদের জন্য পসিবল। অলরেডি আমরা এর আগের সেমিনারগুলোতেও বিভিন্ন রকম সিমুলেশন টুল দেখিয়েছি। তো আমি চাইলে হচ্ছে আরো দু একটা সিমুলেশন টুল এখানে দেখাতে পারি। আমরা অনেক ধরনের সিমুলেশন টুল ইউজ করি। ধরা যাক কোনো একটা ক্লাসে আমার একটা বাচ্চাকে কোনো একটা জিনিস বুঝাতে হবে, তো সেই জিনিসটা আমি নিজে কিভাবে বুঝবো এবং আমি কোনো একটা স্টুডেন্টকে কিভাবে বুঝাবো। ধরা যাক একটা সরল দোলক, তো সত্যি সত্যি ফিজিক্যাল ক্লাসে একটা সরল দোলক সেট আপ করে সেটা দিয়ে সত্যি সত্যি পরীক্ষাটা করে দেখানো, এটা যতটা দুষ্কর, বাট একটা ডিজিটাল ক্লাসে খুব ইজিলি সেই জিনিসটা আমি এখানে ডিজিটালি সিমুলেট করে দেখিয়ে দিতে পারি। এবং এখানে আরো বিষয়গুলো যে রিয়েল লাইফে যে ঘটনাগুলো ঘটে, আমি যদি এর দড়িটা আরো লম্বা করে দেই তাহলে এর ইফেক্ট কি পড়তে পারে, এটা কি জোরে জোরে দুলবে নাকি স্লোলি দুলবে, দেখা যাচ্ছে স্লোলি। কিংবা আমি যদি পৃথিবীর গ্র্যাভিটি বাড়িয়ে দিতে পারতাম তাহলে কি হতো, পৃথিবীর গ্র্যাভিটি বাড়িয়ে দিলে এটা তাড়াতাড়ি নড়তো। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু রিয়েল লাইফে যেভাবে যেভাবে ঘটতো সেই ব্যাপারগুলো ভার্চুয়ালি এখানে সিমুলেশন করে দেখিয়ে দেওয়া পসিবল, যেটা একটা প্র্যাকটিক্যাল ক্লাসে বা সত্যি সত্যি একটা ফিজিক্যাল ক্লাসে দেখানোটা ডিফিকাল্ট, বিকজ এখানে অনেক ধরনের সেট আপ এবং ইনস্ট্রুমেন্টস এবং এগুলো স্টোর করার জন্য জায়গা সবকিছুই ইনভলভড। বাট ডিজিটালি এই ব্যারিয়ারটা নেই। ব্যারিয়ারটা না থাকার কারণে আমরা এই টুলগুলো ইউজ করে ক্লাসগুলো খুব স্মুথলি, এবং সৌরভ যেটা মেনশন করেছিল আলাদা করে যে রিয়েল টাইমে আমরা এই জিনিসগুলো দেখিয়ে দিতে পারি, যে অ্যাজ ইট হ্যাপেন্স আসলেই যেভাবে ঘটছে এই বিষয়গুলো আমরা এখানে চাইলে দেখিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ক্লাসগুলোর ফিচার।
আর এক্সামগুলোর যে ফিচার সেটাও আমি একটু বলে দিচ্ছি। যে কোনো এক্সামগুলোতে যদি আমি যাই, লাইভ এক্সাম কিংবা প্র্যাকটিস এক্সাম, তো এই এক্সামগুলোতে লাইভ যে এক্সামগুলো সেগুলো তো আমরা দিবই। লাইভ এক্সামে আমাদের যে ব্যাপারগুলো ছিল, যে আমরা যেভাবে জিনিসগুলোকে উপস্থাপন করি লাইভ পরীক্ষায়, তো সেখানে এক সেট প্রশ্ন তো থাকবেই। এরপরে যে প্র্যাকটিস এক্সাম থাকবে সেই একই সিলেবাসের উপরে প্র্যাকটিস এক্সামে নতুন সেট প্রশ্ন হবে। কাজে এটা আমি সবাইকে একটু আলাদাভাবে গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি যে রেগুলার রুটিন অনুযায়ী আমাদের যে লাইভ এক্সামগুলো হবে সেখানে যে প্রশ্নের সেট থাকবে, আমাদের প্র্যাকটিস এক্সামে কিন্তু বাড়তি আরেক সেট প্রশ্ন থাকবে। কাজেই যারা শুধু লাইভ এক্সামগুলো দিবেন রুটিন অনুযায়ী, তারা যতটুকু সফলতার প্রত্যাশা করতে পারেন, যারা তার পাশাপাশি সেই প্র্যাকটিস এক্সামগুলো দিবেন, তাদের প্রবাবিলিটি বা সম্ভাবনাটা কিন্তু আরো বেড়ে যাবে। তার কারণ হচ্ছে যে ওইখানে আরো নতুন আরেক সেট প্রশ্ন, তো তো সেখান থেকে আরো নতুন ভাবে প্র্যাকটিস করার এবং নিজের ত্রুটি বিচ্যুতিগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে। কারণ সেখান থেকেও হয়তো এরকম কোনো টপিক বা এরকম কোনো কনসেপ্ট আমার ডেভেলপ হতে পারে, যেটা হয়তো আমার মূল পরীক্ষায় গিয়ে অনেক কাজে লাগতে পারে। আর যে যত বেশি প্র্যাকটিস করবেন, ব্যাপারগুলো কিন্তু হচ্ছে একেবারে ভাইভা পর্যন্ত কাজে লাগবে। কারণ যেহেতু সাবজেক্ট নলেজ রিলেটেড অনেক কথাবার্তাই ভাইভাতে উঠে আসবে, এই প্রিলির জন্য যতটুকু ইম্পর্টেন্ট বা প্রাইমারি এই পরীক্ষাটার জন্য যতটুকু ইম্পর্টেন্ট, ভাইভার জন্যও কিন্তু সেই বিষয়গুলো সমানভাবে কাজে লাগতে পারে। কাজেই সেই প্রস্তুতিটাও কিন্তু আমাদের এখানে একটু একটু করে হয়ে যাবে। তো এক্সামে যদি আমি যাই, আমি যে কোনো একটা এক্সাম যদি ধরি, ধরা যাক যে কোনো একটা এক্সামে আমি গেলাম, প্র্যাকটিস এক্সাম। এখানে আমি যদি এক্সামটাতে ক্লিক করি, ভার্সন সিলেক্ট করে আমি স্টার্ট এক্সাম দিলেই আমার পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। যে এখানে কোন ভগ্নাংশটা বৃহত্তম, এটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ভগ্নাংশগুলো আছে তার মধ্যে আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা বৃহত্তম। আমি এটাতে ধরা যাক টিক দিয়ে দিলাম। তারপর এরকম করে একটা একটা করে উত্তর করে গেলাম, কোনোটা দিলাম কোনোটা দিলাম না, কোনোটা হয়তো ছেড়ে দিলাম, কারণ নেগেটিভ মার্কিং এর ব্যাপার আছে। এইভাবে দিয়ে দিয়ে একেবারে নিচে যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করে ইয়েস দিয়ে ফেলবো, তখনই সাথে সাথে আমার অ্যানালাইসিস রিপোর্টটা চলে আসবে, যে আমি যে প্রশ্নটার উত্তর দিয়েছিলাম সেটা সঠিক ছিল কিনা এবং কি হলে আসলে সঠিক হতো। যেমন প্রথমটা আমি যেটা দিয়েছিলাম সেটা ঠিক ছিল। আর এইখানে বিস্তারিত ব্যাখ্যা তো দেওয়া আছেই যে কিভাবে আমি এগুলোকে কম্পেয়ার করতে পারি। তার উপরে আবার শর্টকাট মেথডটাও দেওয়া, যে খুব দ্রুত ক্যালকুলেশন করতে চাইলে আমি কিভাবে করতে পারি। কাজেই এই যে এখানে যে কোনো প্রশ্নের থিওরিটিক্যাল বেসিসে যদি আমার কোনো ধরনের ঘাটতি থেকে যায়, পরীক্ষাটা দেওয়ার পর অ্যানালাইসিস রিপোর্টটা দেখার মাধ্যমে সেই ঘাটতিটাও আমি পূরণ করে নিতে পারবো। কারণ এই প্রবলেমটাই কিন্তু আমরা অনেকেই আসলে পড়ি। কোথাও যদি একটা পরীক্ষা দেই, সেখানে হোক সাবজেক্টিভ বা অবজেক্টিভ, উত্তরটা দেওয়ার পর কোনোটা সম্পর্কে যদি আমার মন খচখচ করতে থাকে যে আমি যে উত্তরটা দিলাম এটা আসলে সঠিক ছিল কিনা, সেই মন খচখচ করাটা তো সাথে সাথেই দূর হয়ে যাবে, কারণ সাথে সাথেই আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তার উপর কোনো প্রশ্ন ভুল করলে আমাকে এখন আর ঘেটে খুঁজে বের করতে হবে না যে কেন এটা ভুল বা কি করলে আমি সঠিক উত্তরটা পেতে পারতাম বা নাম্বারটা পেতে পারতাম। এইখানে অ্যানালাইসিস রিপোর্টেই সলিউশন হিন্টটা ব্রেকডাউন করে দেওয়া আছে। কাজেই এটা আমার মূল প্রস্তুতির উপরে আরো একটা বাড়তি প্রস্তুতি হিসেবে কাজ করবে, আমার প্রস্তুতি নেওয়ার জিনিসটাকে বা ধারাটাকে আরো দৃঢ় করে তুলবে এই পরীক্ষাগুলো দেওয়া। এই জন্যই আমি আসলে তখন জোর দিচ্ছিলাম বারে বারে যে লাইভ এক্সাম দেওয়ার পাশাপাশি আমরা যাতে প্র্যাকটিস এক্সামগুলোও বেশি করে দেই। কারণ প্রত্যেকটা প্র্যাকটিস এক্সামে যেহেতু নতুন নতুন প্রশ্ন থাকে, নতুন সেট প্রশ্ন থেকে প্র্যাকটিস এক্সামগুলো আসে, তাই সেখানে নতুন করে প্র্যাকটিস করার এবং নিজেকে ঝালাই করে নেওয়ার একটা বাড়তি সুযোগ থাকে। তো এভাবে আমরা হচ্ছে আমাদের পরীক্ষাগুলো চালাতে পারি, পরীক্ষার কার্যক্রমটা চালাতে পারি। তো এটা যেহেতু সাথে সাথে রেজাল্ট দেয়, এটা আসলে সবচেয়ে বেশি সুবিধা, যে আমি ইনস্ট্যান্ট রেজাল্ট এবং সলিউশন পেয়ে যাচ্ছি। তো এটা আমি ক্লাসের ফিচারগুলো এবং আমাদের যে এক্সামের ফিচারগুলো সেগুলো বললাম। আর এই অনলাইন এক্সামের পাশাপাশি ইন ব্রাঞ্চ এক্সামের যে ব্যাপারটা, সেটা তো আমি আগেই খোলাসা করে বলেছি যে ইন ব্রাঞ্চ এক্সামটা কেন। এখানে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে আমরা ফিজিক্যালি পরীক্ষা দিলে অনেক সময় খাতা গুছিয়ে না রাখার কারণে প্রয়োজনীয় সময়ে সেটা রিভিশন দিতে পারি না বা আমার ভুল ত্রুটিগুলো দেখতে পারি না। এখানে সম্পূর্ণ জিনিসটা ডিজিটালি আর্কাইভড হয়ে থাকার কারণে যে কোনো সময়ই আমি তারিখ ধরে খুঁজে বের করতে পারবো অমুক পরীক্ষায় আমি কত পেয়েছিলাম, কি ভুল করেছিলাম এবং কি করলে সেটা আমি শুধরে নিতে পারতাম। কাজে এখানে প্রচন্ড গোছানো আকারে জিনিসটা পাওয়া যাবে, প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা পরীক্ষা, সেই পরীক্ষার অ্যানালাইসিস রিপোর্ট। তো এভাবে আমরা আসলে সার্ভিসটা
সাজানোর চেষ্টা করেছি, যাতে সবকিছু একটা অ্যাকাউন্টে একটা জায়গায় গোছানো থাকে, এবং আমি শত ব্যস্ততার মাঝেও একটু সময় পেলেই এই জিনিসটা আমি রিভিশন দিয়ে ফেলতে পারি কিংবা খুঁজে বের করে ফেলতে পারি। তো এটা ছিল আমাদের এক্সাম এবং ক্লাসের যে ফিচারগুলি। তো এই বিষয়ে হচ্ছে আমরা এর আগেও একটা পোল রেখেছিলাম, তো আমি এই পোলটা আবারও লঞ্চ করে দিচ্ছি। তো এটা আপনারা হচ্ছে উত্তর দিয়ে আমাদেরকে হেল্প করতে পারেন, এই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন। এবং কারো যদি চমৎকার কোনো আইডিয়া থাকে যেটা এই পুরো প্রক্রিয়াটাকে হয়তো আরো ফলপ্রসূ করবে বা আরো একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে, যাতে প্রস্তুতি নিতে এবং ভুল ত্রুটি শুধরে নিতে আরো হেল্প করতে পারে, সেই ব্যাপারেও আপনারা আমাদেরকে সাজেশন দিতে পারেন। আর আরেকটা কথা একটু মনে করিয়ে দেই, এখানে আমরা পরীক্ষাটা দেওয়ার পরে অ্যানালাইসিস রিপোর্টের উপরে আমার যে মেধাক্রমটা আসে সেটা আসলে কিভাবে সাজানো। ধরা যাক কোনো একটা পরীক্ষায় 10 নাম্বার, তার মধ্যে কেউ 10-এ 10 পায়নি, কিন্তু 10 জন 10-এ 9 পেয়েছে। তাহলে এই 10 জনের সামনে তো কেউ নেই, তাই না? এই 10 জনই সমানে সমান। তো এই 10 জনের পজিশন কিন্তু ফার্স্ট। তারপর যে হচ্ছে 8 পেয়েছে, তার সামনে কিন্তু 10 জন। তাহলে 9-এর পরে 8 পাওয়াতে সে কিন্তু দ্বিতীয় হবে না, সে হবে একাদশতম বা একাদশ অবস্থান সে সিকিউর করবে। তার মানে এখানে আমরা যে মেরিট পজিশনটা দেখতে পাচ্ছি, এটা আসলে যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে আপনার সামনে কতজন এই জিনিসটাকে বুঝায়। আমি যদি 10ম হই তার মানে আমার সামনে আরো 9 জন আছে, বা আমি যদি 100তম হই তাহলে আমার সামনে আরো 99 জন আছে। তো আমি এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব আমার প্রস্তুতি কেমন হচ্ছে, আমার পরীক্ষাগুলো কেমন হচ্ছে, এবং কোন দিকে আমার ইমপ্রুভমেন্টটা দরকার। কাজেই ওই যে আমি শুরুতে বলছিলাম যে আমার রুটিন গোছানো, পুরো জিনিসটাকে গুছিয়ে একটা জায়গায় নিয়ে আসা, এই কষ্টগুলো কিন্তু আমাকে করতে হবে না। আমার কাজ একটাই, রেগুলারলি ক্লাস করা, ক্লাসের বিষয়গুলো ক্লাসে সুন্দর করে বুঝে নেওয়া, এবং তারপরে তার উপরে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেওয়া, এবং অ্যানালাইসিস রিপোর্টটা দেখে নিজেকে আরেকটু শানিত করা। তো উত্তরণের যে কোর্সসমূহ, তার মধ্যে প্রাইমারি জব প্রিপারেশন ফুল কোর্স এবং প্রাইমারি জব প্রিপারেশন এক্সাম ব্যাচ, এই দুইটা ভাগে আমরা ভাগ করেছি। তো এই বিষয়ে যদি সৌরভ একটু গুছিয়ে বলতে যে কোনটা দিয়ে আমরা কি মিন করছি এবং কোনটা থেকে কেমন সুবিধা আসলে পাওয়া যাবে। হ্যাঁ ভাইয়া, ফুল কোর্স যেটা, ফুল কোর্স বলতে আসলে আমরা বোঝাচ্ছি যেখানে ক্লাস এবং এক্সাম দুইটাই থাকবে। আর এক্সাম ব্যাচ যেটা, সেটাতে শুধুমাত্র পরীক্ষা দেওয়া যাবে। এখন এই দুইটার মধ্যে কমন হলো বই কিন্তু সবসময় পাওয়া যাবে। তো আমরা একটু পরে আসলে বই নিয়ে আলোচনা করব, তাও একটু বলে রাখি। আমরা যেটা চেষ্টা করেছি যে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে একটা করে বই তৈরি করার। তো সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে একটা আলাদা বই আছে, ইংরেজির জন্য আলাদা বই আছে, জিকে অংশ যেটা যেটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই দুইটা মিলে আমরা একটা বই তৈরি করেছি। আর জিকে অংশে আরো কয়েকটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, যেমন হলো আইসিটি, ভূগোল, এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা বই তৈরি করেছি যেটা হলো আইসিটি, ভূগোল এবং বিজ্ঞান। আর তাছাড়া আমরা যেগুলো দিচ্ছি সেটা হলো একটা প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক হলো যেটা বিগত বছরের প্রশ্ন, বিগত বছর বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে একসাথে কম্বাইন করে উত্তর সহ এবং ব্যাখ্যা সহ, ব্যাখ্যাগুলো করার সময় আমরা যথেষ্ট সেন্সিটিভ ছিলাম যে এই প্রশ্নটা শেখার সাথে সাথে কেউ যদি ব্যাখ্যাটা শিখে, সে আসলে আরো মিনিমাম 3-4টা প্রশ্ন শিখে ফেলবে। তো হয়তোবা এই হ্যাঁ, প্রশ্নটা সিমিলার সরাসরি, অন্য প্রশ্নগুলো উত্তর দেওয়া ইজিয়ার হয়ে যাবে তখন। হ্যাঁ ভাইয়া, তো হয়তোবা এই প্রশ্নটা আরেকবার রিপিট হবে না, কিন্তু এই প্রশ্নের আলোকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে সে কিন্তু এটা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। আর এর বাইরেও যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে মানে পড়াশোনা করা হলো, বিগত বছরের প্রশ্ন দেওয়া হলো, এরপর তো প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করার জন্য একটা মডেল টেস্ট বুকও কিন্তু দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে প্রায় 7টা বই। এই 7টা বই কিন্তু এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে তারাও পাবে, মূল কোর্সে যারা ভর্তি হবে তারা তো অবশ্যই পাবে। আর এই বইগুলো কিন্তু শুধুমাত্র ভর্তি স্টুডেন্টরাই পাবে, এটা আসলে বাজারে কোথাও পাওয়া যাবে না, মানে বাজারে কোথাও বিক্রি হবে না। তো যারা উত্তরণের সাথে যুক্ত হবে, যদি যদি কেউ করার চেষ্টাও করে তাহলে সেটা আসলে অবৈধ হবে। অবৈধ হবে, হ্যাঁ। তা আমরা আশা করছি যে কেউ আসলে অবৈধ পন্থা অবলম্বন করবেন না। আর যে কথাটা বলছিলাম আর কি, এই যে এই বইগুলো আমরা আসলে বানানোর সময় যথেষ্ট সিনসিয়ার ছিলাম আসলে বেশ কয়েকটা বিষয় নিয়ে। একটা বিষয় হলো যে বিগত বছরের প্রশ্নকে আমরা ভালো মতো অ্যানালাইসিস করে আমরা প্রথমে সিলেবাসটা বের করেছি। কারণ প্রাইমারি স্কুলের পরীক্ষা যেগুলো হয় জব প্রিপারেশনের জন্য, এর কিন্তু ডিফাইন কোনো সিলেবাস ওইভাবে দেয়া থাকে না। তো এটাকে ভালো মতো বুঝার জন্য বিগত বছরের প্রশ্ন খুব খুব ভালো মতো পড়তে হবে। তো আমরা এই কাজটা করেছি, আমরা প্রশ্নগুলো ভালো মতো পড়েছি এবং কোন টপিকের উপর
প্রশ্নগুলো বারবার আসতেছে বা বিভিন্ন জায়গায় আসতেছে, সেটা বের করে টপিকটা সিলেক্ট করেছি। এরপর আমরা যেটা করেছি যে এই টপিক থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে এটাকেও একসাথে কম্বাইন করে দিয়েছি। তাই আপনারা যদি বইটা দেখেন, বইয়ে দেখবেন বিগত বছরের প্রশ্ন আছে, সেই প্রশ্নের আলোকে টপিকটাকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনার পরে আপনাদের জন্য সম্ভাব্য প্রশ্নের একটা লিস্টও দেওয়া হয়েছে, যে এই প্রশ্নগুলো হয়তো বা আসতে পারে। তো ওগুলো পড়লে আপনাদের একটা পরিপূর্ণ প্রিপারেশন হবে। আমি বইয়ের একটা স্পেশাল ফিচার নিয়ে আপনাদের বলি। বইগুলো যখন হাতে পাবেন, বইয়ের শুরুতেই আপনাদের একটা মূল্যায়নের ব্যাপার আছে, যেটাকে বলে আমরা বলছি প্রাথমিক মূল্যায়ন। এটা আসলে অন্য কোথাও পাওয়া যাবে না। এই প্রাথমিক মূল্যায়ন আমরা কি করেছি একটু বলি। আমরা বিশ্বাস করি যখন কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট প্রিপারেশন নেওয়া শুরু করে, তখন আসলে তাকে জানতে হবে তার অবস্থানটা কোথায়, মানে সে এখন কিভাবে আছে, কতটুকু সে জানে। তো এই প্রাথমিক মূল্যায়নটা যদি কেউ পরীক্ষাটা দেয় ভালো মতো একদম রুলস মেনে, তাহলে সে বুঝতে পারবে তার নাম্বারটা কত। আর পাশ করার জন্য বা প্রিলি টিকার জন্য তার নাম্বারটা কত পেতে হবে, এই ডিফারেন্সটা সে জানতে পারবে। তো আমি ধরে নেই যে হয়তো বা 60% নাম্বার পেলে কেউ একজন প্রিলিতে সিলেক্ট হয়, আর কেউ একজন প্রাথমিক মূল্যায়ন পরীক্ষাটা দিয়ে 40% নাম্বার পেলো। তার মানে হলো সিলেক্ট হওয়ার জন্য তার নাম্বার আরো 20% বাড়াতে হবে। এই যে 20% বাড়ানোর জন্য তাকে কোন কোন বিষয়ে কাজ করতে হবে, কোন কোন টপিকে গুরুত্ব দিতে হবে, তার একটা অ্যানালাইসিসও কিন্তু বইয়ের মধ্যে দেয়া আছে। তো আপনারা যদি এটা ফলো করেন, আশা করছি, আমরা বিশ্বাস করছি আপনারা সফল হবেন। আর আরেকটা ব্যাপার বলি, প্রত্যেকটা বইয়ে ওই সাবজেক্টের প্রশ্নের সাথে সাথে আমরা কিছু মডেল টেস্টের আয়োজন করেছি। অর্থাৎ ওই মানে একটা সাবজেক্ট যখন আপনি পড়বেন, সেটা বাংলা হোক বা জিকে হোক, ওই সাবজেক্টের উপর আপনার নলেজটা কেমন হলো সেটা ভালো মতো বোঝার জন্য কিন্তু ওই সাবজেক্টের মডেল টেস্ট আপনি দিতে পারবেন। সেটা অনলাইনে দিতে পারবেন, অফলাইনে দিতে পারবেন, এবং সাথে সাথে বইয়ের মধ্যেও কিন্তু দিতে পারবেন, নিজে দিতে পারবেন। আর পরিপূর্ণভাবে যদি বলি, যখন প্রাইমারি পরীক্ষাটা হবে তখন তো আর একটা বিষয়ের উপর হবে না, তখন সবগুলো বিষয় একসাথে আপনাকে জানতে হবে। তো সবগুলো বিষয়ে একসাথে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা মডেল টেস্ট বই আছে, যেখানে কম্বাইন্ড মডেল টেস্ট বই বলতেছি আমরা, এখানেও কিন্তু আপনারা পাবেন। এবং সাথে সাথে কিন্তু আপনারা অনলাইনে প্র্যাকটিস করতে পারবেন। এবং সামাজিক দূরত্ব মেনে, যখন আসলে পরিস্থিতি ভালো হবে তখনও সামাজিক দূরত্ব মেনে আমাদের ইন ব্রাঞ্চে পরীক্ষাগুলো দেওয়া যাবে। তো সব মিলে আমার যেটা মনে হয়েছে আর কি, কেউ যদি নিয়মিত এবং লক্ষ্য রেখে, সৎ নিয়ত রেখে প্রিপারেশনটা নেয় এবং ফলো করে গাইডলাইনটা, আমার বিশ্বাস বা আমরা বিশ্বাস করি যে আপনি অবশ্যই ভালো করতে পারবেন। আর এক্সাম ব্যাচে হচ্ছে এই সবকিছুই থাকবে, জাস্ট হচ্ছে ক্লাসটা থাকবে না, যে লাইভ ক্লাসগুলো, এই হ্যাঁ, রাতুল ক্লাসগুলো ভাইয়া, থাকবে না। হ্যাঁ রাতুল ভাইয়া। ভাইয়া, এখানে একটু ডিটেলস যদি বলে দিতেন, কয়টা পরীক্ষা, ক্লাস একটু। হ্যাঁ হ্যাঁ, আমি আমি তো রুটিনেও যাব, তো ওই তখনও বলে দিতে পারবো। আর এখন চাইলে হচ্ছে এখান থেকে একটু বলে দেওয়া যায় যে ডেইলি লাইভ, সরি, ক্লাস কিন্তু থাকবে 52টি। তো টোটাল 52টি ক্লাসে হচ্ছে পুরো সিলেবাসটাকে ভাগ করা সবগুলো সাবজেক্ট মিলে। আর এখানে লাইভ এক্সাম কিন্তু 48টি, আর সমপরিমাণ প্র্যাকটিস এক্সাম। তার মানে যতগুলো লাইভ এক্সাম আমরা দিব, প্রত্যেকটার উপরে কিন্তু এক্সট্রা সেটে আমরা আবার প্র্যাকটিস এক্সাম দিতে পারবো। আর সর্বমোট হচ্ছে 78টা এক্সাম এখানে থাকবে। উইকলি লাইভ এক্সাম 12টা থাকবে, এবং প্র্যাকটিস এক্সাম আরো 12টা থাকবে, সো এখানে 24টা থাকবে। তারপর সাবজেক্ট ফাইনাল যে লাইভ এক্সাম, এটা 8টা থাকবে। সাবজেক্ট ফাইনাল প্র্যাকটিস এক্সামও থাকবে সমসংখ্যক। তারপর এখানে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট থাকবে 10টা। ফাইনাল মডেল টেস্ট বলতে হচ্ছে একেবারে সম্পূর্ণ সবটুকুর উপরে, একদম ফুল সিলেবাস সবগুলো সাবজেক্ট মিলে। তো প্র্যাকটিস ফাইনাল মডেল টেস্টও থাকবে। তারপর ডেইলি, উইকলি, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট সহ টোটাল এতগুলো যতগুলো পরীক্ষার কথা বললাম, তাতে প্রায় 156টি পরীক্ষা থাকবে। তো এতগুলো পরীক্ষা দেওয়ার পর হয়তো আমাদের একটা অলরাউন্ড প্রিপারেশন হয়ে যাবে। এবং এগুলোর উপরে আবার আলাদা করে 4টা সলভ ক্লাসও থাকবে, যাতে এই পরীক্ষাগুলো নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন আমাদের কারো মধ্যে না থাকে, যে আমি এখানে ভাই যা যা আমি উত্তর করেছি আমি তা ভাই একটু নিয়ে। অ্যাড করি আপনার হ্যাঁ হ্যাঁ সাথে। হ্যাঁ, অবশ্যই। অনেকেই আসলে চ্যাট বক্সে লিখতেছে ডেইলি এক্সাম 48+48, আসলে এটা 96টা হবে। এটা মনে হয় ভুলে 78টা লেখা আছে। আপনারা একটু আমি ঠিক এক্সকিউজ করে করবেন। দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আমি ভাইয়া আমি একটু যতক্ষণে পরে ঠিক ঠিক করে করবে দিচ্ছি। তার সাথে আমি একটু অ্যাড করি আপনাদের। দেখুন, এখানে প্রোগ্রামটা কিন্তু সাজানো হয়েছে একদম পরিপূর্ণ প্রস্তুতি হিসাব করে। অর্থাৎ আপনি ক্লাস করবেন, ক্লাসের পর পরীক্ষা দিবেন ছোট ছোট টপিকের উপর, পরবর্তীতে গিয়ে পুরো টপিকের উপর পরীক্ষা দিবেন, দেন সবগুলো টপিক একসাথে পরীক্ষা দিবেন। তো এটা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু আসলে অনেক অনেক বেশি কঠিন। একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। তো আমার একটা বিশেষ পরীক্ষার আগে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম বেশ কিছু ফ্রেন্ড মিলে একসাথে। তো সবাই প্রিপারেশন নেওয়ার সময় প্রথম দিকে সবাই একসাথে ক্লাস করতে যেতাম, প্রথম 1-2 সপ্তাহ পরীক্ষা দিতাম।
দেন 2-3 সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে 50% আউট হয়ে গেছে, তারা আর কন্টিনিউ করতেছে না। একদম লাস্টের দিকে গিয়ে দেখা যাচ্ছে যে হাতে গোনা 2জন বা 3জন আসলে পরীক্ষাগুলো দিচ্ছে বা ক্লাসগুলো করতেছে বা নিয়মিত। তো শেষ পর্যন্ত কিন্তু ওই 2-3 জনের মুখেই আসলে বড় হাসিটা ফুটলো আর কি। আর বাকি যারা মাঝপথেই ছেড়ে দিয়েছে তাদের মুখে কিন্তু আর আম, তারা ভালো আছেন, আমি বলবো না খারাপ আছেন, কিন্তু যতটুকু ভালো থাকতে পারতো ততটুকু কিন্তু হয়তোবা নেই। তো যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যদি আসলেই প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, যদি আসলে বড় কিছু করার ইচ্ছা থাকে, তাহলে প্রিপারেশনের মাঝখানে কখনো ব্রেক দিবেন না। মানে যখন প্রিপারেশনটা শুরু করবেন, সর্বোচ্চ শক্তি দিয়ে শুরু করবেন এবং সবসময় নিজেকে আত্মবিশ্বাসী করবেন, আত্মবিশ্বাসী করে তুলবেন, যেন আপনি এই লম্বা যাত্রাটা পার করে যেতে পারেন। কারণ লম্বা যাত্রার মাঝখানে অসংখ্যবার প্রবলেম হবে, অনেক ধরনের প্রবলেম হতে পারে, এটা কিন্তু সত্য কথা। কিন্তু যখনই আপনি একটা একটা মানে একটা একটা করে প্রবলেম উতরে যাবেন, তখনই আসলে বুঝতে পারবেন যে আপনি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছেন। আপনি যদি 5 তলা একটা বিল্ডিং উঠতে চান, প্রথম তলা উঠতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলা ওঠার পর কিন্তু কষ্ট হয়। এখন ওখান থেকে যদি আপনি নেমে যান, তাহলে কিন্তু 5 তলা বিল্ডিং আর উঠা হবে না। তো উঠতে থাকেন, শেষের দিকে কষ্ট হবে, বাট ওই একটা কথা বলে না, দ্য পিক ইজ অলমোস্ট ইন ইম্পসিবল জাস্ট বিফোর দ্য পিক। মানে পিকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এত বেশি কষ্ট মনে হয় যে মনে হয় ছেড়েই দেই। তো যখনই কষ্ট বেশি মনে হবে, তখন ভাববেন যে এই তো পিকটা চলে এসেছে। তো ওইটা মাথায় রেখে আরেকটু বেশি পরিশ্রম করবেন। তো আমাদের প্রোগ্রামটা ডিজাইনই করা হয়েছে এমন ভাবে যেন আপনাকে সব ধরনের ডিফিকাল্টির মধ্যে দিয়ে পাঠানো যায়, এবং সব ধরনের ডিফিকাল্টি যখন আপনারা পার করে যাবেন, তখন আশা করছি আপনারা যে চাকরিটার জন্য পরীক্ষা দিচ্ছেন সেটাতে সফল হবেন। রাতুল ভাইয়া, রাতুল ভাইয়াকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমার মাইক্রোফোনটা অফ হয়েছিল। আচ্ছা, তো আচ্ছা আমরা আচ্ছা, যেটা তাহলে আমরা বলছিলাম, আমরা কি? ওই পেজে আবার ফিরে আসি। হুম, এই যে, সো এখানে ফুল কোর্স এবং তার সাথে আমার যে এক্সাম ব্যাচে যে জিনিসগুলো, তার মানে হচ্ছে ক্লাস ছাড়া বাকি যা যা থাকবে, এক্সাম সবগুলোই থাকবে। সলভ ক্লাস, পিডিএফ ক্লাস নোট কিংবা অ্যানালাইসিস, এগুলো সবগুলোই থাকবে। প্রিন্টেড যে 6টি প্রিপারেশন বুক এবং একটি প্রশ্ন ব্যাংক ফ্রি, সেগুলো সবগুলোই থাকবে। তো এর কোর্স ফিটাও দুইটার জন্যই নিচে উল্লেখ করা আছে, যে 4,000 থেকে এখন সীমিত সময়ের জন্য 2,000, এটা হচ্ছে ফুল কোর্স। আর 2,000 থেকে সীমিত সময়ের জন্য 1,000, এটা হচ্ছে এক্সাম ব্যাচের জন্য। তো বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংকের প্রয়োজনীয়তা, এই বিষয়টি একটু আলাদা করে আলোচনা করা দরকার বলে মনে করেছি। তো এই জন্য আমরা সেমিনারটা শুরুর আগে সৌরভের সাথে কথাও বলছিলাম যে বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংকের যে প্রয়োজনীয়তাটা, এইটা আমরা যেভাবে ফিল করি, এটা কিভাবে হচ্ছে সবাইকে একটু তুলে ধরা যায় সবার সামনে। কারণ সবার আসলে সবকিছুতে সমান স্ট্রেংথ থাকে না। আমার হয়তো একটা দিকে স্ট্রেংথ বেশি থাকে, আরেকটা দিকে হয়তো সেরকম নাও থাকতে পারে। সবাই অলরাউন্ডার হয় না, সত্যি কথা বলতে গেলে। বাট বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংকগুলোতে এই জিনিসটাই খুব সুন্দর করে রীতিমতো হচ্ছে ঘাটাঘাটি করে ওই সাবজেক্ট অনুযায়ী এমনভাবে সাজিয়ে দেওয়া যে ওই বইটা, ওই বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংকটা আমাকে ওই বিষয়ের উপর হচ্ছে একটা অলরাউন্ড প্রিপারেশন নিতে হেল্প করবে। তো এই বিষয় হচ্ছে সৌরভ আরো বেটার বলতে পারবে, যেহেতু সৌরভ নিজেই এই জিনিসটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। হ্যাঁ, আমি ভাইয়া একটু অ্যাড করি। আমি একটু আগে আসলে একটু বলেছিলাম যে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা জোর দিয়েছি। এখন আপনারা যখন বইগুলো পাবেন, বইগুলো খুলে দেখবেন, অনেকের হয়তো বা মনে হবে যে আচ্ছা ম্যাথ তো আমি অনেকটাই পারি, এত বেশি না পড়লেও হবে। কিন্তু তার হয়তো বা ইংরেজিতে সমস্যা আছে। আবার যে ভদ্রলোক হয়তো বা ইংরেজিটা বইটা দেখে মনে করবে যে আচ্ছা এর ম্যাক্সিমাম জিনিস আমি পারি, তার হয়তো বা জিকে তে প্রবলেম আছে। তো আমরা আসলে ইউনিফর্ম একটা স্টাইল ফলো করেছি। আমরা ভেবেছি কোনো ব্যক্তির যদি সবগুলোতেই সমস্যা থাকে, তাহলে সমস্যাগুলো উতরে যেতে তাকে কোন কোন টপিক নিয়ে আলোচনা করতে হবে। তো প্রত্যেকটা বিষয় ধরে, প্রত্যেকটা টপিককে সাব টপিকে ভেঙে টপিকের সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া হয়েছে, সম্ভাব্য প্রশ্ন তৈরি করা হয়েছে, এবং সাথে কিছু কনফিউশন প্রশ্ন তৈরি করা হয়েছে। অর্থাৎ পরীক্ষার হলে আপনারা দেখবেন কিছু প্রশ্ন আছে যেগুলো দেখলে মনে হয় উত্তরে, বাট অ্যাকচুয়ালি উত্তর বি। তো আমরা চেষ্টা করছি এই কনফিউশন যে মানে কনফিউজ যে প্রশ্নগুলো, সেগুলো আসলে মাঝখানে মাঝখানে দিয়ে দিতে। এবং আমরা অবশ্যই অবশ্যই ওই প্রশ্নগুলোর পরে ব্যাখ্যাও দিয়েছি যে কেন প্রশ্ন কোন মানে উত্তর কোনটা হবে কোনটা হবে না। তো সবকিছু মিলে আমাদের বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক বানানোর এই একটাই উদ্দেশ্য ছিল, যেন কোনো ব্যক্তি সে যে বিষয়ে দুর্বল হোক না কেন সেটাকে সবল করতে পারে, আর যে বিষয়ে সে সবল সেটাকে আরো বেশি শক্তিশালী করতে পারে। কারণ আপনি যদি কোনো বিষয়ে খুব ভালো হয়ে থাকেন আর পরিশ্রম মানে চর্চা না করেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবেন। সো দুর্বল না হওয়ার জন্য আমরা বাকি বিষয়গুলোকে আসলে সম গুরুত্ব দিয়ে আলোচনা করেছি।
তো এইখানে প্রত্যেকটা বইয়ের যে প্রিন্টেড কপির ছবিগুলো দেখা যাচ্ছে। তো হয়তো ছবি দেখে অনেকে গত সেমিনারে বলেছিলেন যে এটা কি ফিজিক্যাল বই হবে নাকি আসলে পিডিএফ হবে। তো আমি একটু প্যানেলিস্ট ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, আমি শেয়ারিংটা একটু স্টপ করছি। যদি আপনারা কেউ একজন এই বইগুলো একটু দেখিয়ে দিতে পারেন, ফিজিক্যালি যদি দেখিয়ে দিতে পারেন। আমি জুয়েল ভাইকে দেখতে পাচ্ছি। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই, আমাকে দেখা যাচ্ছে? জুয়েল হ্যাঁ ভাইয়া, ভাইয়ার দেখা যাচ্ছে। ভিডিওটা কি ফুল করে দেওয়া যায় না? এটা ভিউ অপশনে গিয়ে ফুল স্ক্রিন দিতে হবে, মানে এটা যে দেখবে তার নিজের করতে হবে। ওকে। জুয়েল ভাইয়া আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। দেখা যাচ্ছে না? হুম হুম আচ্ছা। সালামু আলাইকুম সবাইকে। আমার হাতে এখন প্রথম যে বইটা দেখতে পাচ্ছেন, অনেকের একটা ধারণা ছিল যে এই বইটা কি পিডিএফ ভার্সন না অনলাইন ভার্সন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ফিজিক্যাল কপি, দ্যাট মিন্স প্রিন্টেড কপি। তো আপনাদের একটা আহ, শুভ সংবাদ দিয়ে রাখি, অনেকেই অলরেডি চ্যাট বক্সে এবং কিউএনএ তে কোশ্চেন করতেছিলেন যে এই বইগুলো আমরা কিভাবে পাবো বা কবে পাবো। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এই বইগুলা, আমার হাতে প্রথম যে বইটা দেখছেন, আমি একে একে সবগুলা বই দেখাবো আপনাদেরকে। ফাইনালি আমরা ইনশাল্লাহ আগামী 9 তারিখ আমরা অলরেডি আপনাদের একটা ফাইল আমরা শেয়ার করছি আপনাদের সাথে। তো ওইটাতে আপনারা অলরেডি যার যার যে যে ব্রাঞ্চটা আপনার নিকটস্থ উদ্ভাস উন্মেষের যে ব্রাঞ্চটা আপনারা সিলেক্ট করেছেন, সেই ব্রাঞ্চে গিয়ে আগামী 9 তারিখ থেকে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন। আর এখনো যারা আমাদের ওই ডক ফাইলটা শেয়ার করতে পারেননি বা সাবমিট করতে পারেননি, সমস্যা নেই, তারাও হচ্ছে নিকটস্থ উদ্ভাস উন্মেষের যে ব্রাঞ্চ, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এরপর আমার হাতে দেখতে পাচ্ছেন প্রাইমারি প্রিপারেশন বুক, যেটা ইংলিশ বইটা, একদম প্রিন্টেড কপি। আমি একটু ভিতরের ইয়াটা দেখাচ্ছি। আর ভাইয়া তো বিস্তারিত অলরেডি, সৌরভ ভাইয়া ডিটেলস বলেছেন। আমি একটা একটা করে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই বইগুলা দেখতে কেমন। এরপর হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, প্রাইমারি প্রিপারেশন বুক গণিত বইটি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে প্রাইমারি জব প্রিপারেশন সাধারণ জ্ঞান যে বইটি, এইটা হচ্ছে জুয়েল ভাইয়া আপনি একটু আনমিউট করেন, আমি ভুলে ক্লিক পড়ে গেছে, সরি। একটু আনমিউট ওকে করুন। ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার একটু ব্যাকে চলে যাই। আমার হাতে এখন যেটা আমি স্কিপ করেছিলাম মনে হয়, সাধারণ জ্ঞান বইটি। এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা ভাইয়া বলছে যে সাধারণ জ্ঞানের অংশ হিসেবে আমরা আপনাদের প্রিপারেশনের সুবিধার্থে প্রাইমারি প্রিপারেশন বুকের মধ্যে আমরা বিজ্ঞান এবং আইসিটি যে ভূগোল যে বিষয়গুলো, এগুলো আলাদাভাবে আমরা তুলে ধরছি এখানে। দেন হচ্ছে ফাইনালি আরেকটা যে বই, যেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। এখানে 10 ইয়ার্স এর আমরা বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ যে পরীক্ষা, ওই পরীক্ষার প্রশ্নগুলো এখানে টপিক ভিত্তিক আমরা ব্যাখ্যামূলক সমাধান সহ এখানে আমরা এটা ইনক্লুড করার চেষ্টা করছি। আশা করি আপনারা যখন বইগুলো হাতে পাবেন, ভাইয়া যেভাবে বলেছেন সেটার বাস্তব একটা প্রুফ আপনারা পাবেন। আর লাস্টলি যেটা, এটা হচ্ছে একদম মডেল টেস্ট বুক। এখানে একটা মজার বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি। একদম শেষে গিয়ে এখানে যেহেতু 30 সেট প্রশ্ন মডেল টেস্ট দেওয়া আছে, একদম এখানে আপনি এখানে সেলফ টেস্ট করতে পারবেন। ওএমআর গুলো যেভাবে আপনি ফাইনালি মানে পরীক্ষাতে গিয়ে আপনি অ্যাটেন্ড করবেন, ওইখানে যে ওএমআরটা থাকবে, ঠিক একইভাবে এখানে ওএমআর সহ আপনাকে দিয়ে দেওয়া আছে। আপনি চাইলে নিজেকে এখানে প্র্যাকটিস করতে পারবেন এই মডেল টেস্টের বুকের মাধ্যমে। তো আপনারা তো জানেন অলরেডি যে এই বইগুলি যারা মূল কোর্স অর্থাৎ ফুল কোর্স অথবা এক্সাম ব্যাচে ভর্তি আছেন, তারা কিন্তু একদম এই পেমেন্টের মধ্যে এই সবগুলা বই আপনি পেয়ে যাবেন। তো ধন্যবাদ সৌরভ ভাইয়া, যদি আপনি একটু এই ব্যাপারে একটু ইয়া করেন। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। তো আশা করি যারা উপস্থিত আছেন এই মুহূর্তে সবাই বইগুলোকে এক নজর দেখে নিয়েছেন। তো এগুলো সবই প্রিন্টেড কপি, এগুলো উদ্ভাসন মেশের যে কোনো নিকটস্থ শাখা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, যে যেভাবে ফর্মগুলো পূরণ করেছেন সেই অনুযায়ী। আচ্ছা, এক্সাম ব্যাচের বিস্তারিত রুটিনটাতে আমি এরপরে যাব। আমি রুটিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আর ইন দ্য মিন টাইম সৌরভ একটু হয়তো বলতে পারো যে একেবারে লাস্ট যে মডেল টেক্সট বুকটা এইটা নিয়ে, তো এখানে যে ওএমআরটা দেওয়া একদম পরের দিকে,
ফিজিক্যালি যেভাবে পরীক্ষা দিবে সেরকম করে ওই ওএমআরটার মাধ্যমে আমরা কি সুবিধাটা পেতে যাচ্ছি? হ্যাঁ ভাই, আমি এটা স্পেশালি একটু বলি। মানে আমাদের আসলে টেন্ডেন্সি ছিল এরকম যে আপনি আসলে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন, ফিজিক্যালি পরীক্ষা দিচ্ছেন, তারপরেও কিন্তু কিছু পড়াশোনা থাকে যেটা নিজেকেই করতে হয়। মানে আমরা আপনাকে যতই সহযোগিতা করি না কেন, আপনার উন্নয়ন তখনই হবে যখন আপনি নিজে চাইবেন আপনার উন্নয়ন করতে। তো নিজে চাওয়ার অর্থ কি? আপনাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমের একটা বড় অংশ আসলে অনুশীলনীতে দিতে হবে বা অনুশীলন করতে হবে। তো অনুশীলন করার জন্য আপনি যেন পরীক্ষায় যেভাবে দিতে হয় ওই পরীক্ষার ফ্লেভারটা পেয়ে যান, সেজন্য কিন্তু আমরা চেষ্টা করেছি মডেল টেস্টের সাথে, বইটার সাথে আসলে একটা ওএমআর শিট দিয়ে দেওয়ার। এখন যতগুলো মডেল টেস্ট দেয়া আছে 30টা, ততগুলো ওএমআর শিটও কিন্তু দেয়া আছে। আপনি ওখান থেকে ছিঁড়ে বইটাকে আলাদা করে পরীক্ষা দিয়ে চেক করতে পারবেন। আর আলাদাভাবে দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা হলো অনেকেই করে কি বইয়ের মধ্যে দাগাই ফেলে। তো একবার দাগানোর পর কেন জানি এটা আমাদের সাইকোলজিতে কাজ করেছিল যে একটা বই একবার দাগানোর পর কেউ আর পড়তে চায় না, যে এটা তো একবার দাগাই ফেলছে আর পড়বো না। তো আপনি যদি মডেল টেস্টের মধ্যে না দাগিয়ে আলাদা ওএমআর শিটে দাগান, আপনি কিন্তু পরবর্তীতে মনে করেন আজকে একবার দিলেন, 1 মাস পরে আপনি আবারও যাচাই করতে যাচ্ছেন যে ওই প্রশ্ন আমার কতগুলো মনে আছে, আপনি আবারও পরীক্ষাটা দিতে পারবেন। সো মডেল টেস্ট বইটা ইনট্যাক্ট থেকে গেল, আপনার ওএমআরটা বারবার ইউজ করতে পারবেন। তো এই ব্যাপারটা চিন্তা করে আসলে আমরা ভেবেছি যে আপনাদেরকে মডেল টেস্ট বইয়ের সাথে ওএমআর শিটটাও দিয়ে দেই। আশা করছি এটা আপনার ভালো লাগবে এবং কাজেও লাগবে। আর একটা কথা বলে রাখি, বই তো অনেকগুলোই পাবেন, বইগুলো রেখে না দিয়ে অবশ্যই ব্যবহার করবেন। কারণ আপনি যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু সকল পরিশ্রমই বৃথা হবে, সেটা আমাদেরটাও আপনাদেরটাও। তাই যে পরিশ্রমটা করতেছেন, যে নিয়তটা করতেছেন, সেটাকে সঠিকভাবে চ্যানেলাইজ করবেন এবং বইগুলোকে যথাযথভাবে ব্যবহার করবেন। আমাদের চেষ্টা ছিল বইগুলোকে ভালো করার, এখন বাকিটা আপনাদের উপর। আপনারা যদি চেষ্টা করেন, যেটার জন্য চেষ্টা করবেন, আশা করছি যে সেটা পেয়ে যাবেন ভাইয়া। আর কেউ কেউ চাইলে হচ্ছে ওই ওএমআর শিট গুলো আলাদা করে নিয়ে চাইলে ফটোকপিও করে নেওয়া যাবে, যাতে আমি কোনো একটা জিনিসের উপরে যদি একাধিকবার প্র্যাকটিস করতে চাই সেটাও চাইলে করা যাবে। তো আমি উত্তরণ ডট একাডেমি এর যে হোম পেজটা ছিল সেখানে এসেছি। সেখান থেকে আমাদের প্রোগ্রাম সমূহের মধ্যে যে ফুল কোর্স, এই ফুল কোর্সের ডিটেইল বা বিস্তারিত দেখুনে ক্লিক করে এই পেজটাতে এসেছি। তো এটা অলরেডি শেয়ার করা ছিল, হয়তো সবাই দেখতেই পেয়েছেন। তো এর মধ্যে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করলে যে ডাউনলোড, ক্লিক হিয়ার টু ডাউনলোড রুটিন, এইখানে আমি হচ্ছে সম্পূর্ণ রুটিনটা পেয়ে যাচ্ছি। তো এখানে রুটিনের মধ্যে সব এখানে বিস্তারিত দেওয়া, যে আমাদের 48টা লেকচার ক্লাস, তারপর 156টি এক্সাম, সেগুলো কিভাবে কিভাবে হবে। তো ক্লাস শুরু 8ই ডিসেম্বর থেকে, অর্থাৎ মঙ্গলবার, তার মানে আগামীকাল থেকে শুরু। তো এখানে দেখা যাচ্ছে যে লাইভ ক্লাস শুরু হবে ইংলিশ দিয়ে, এবং সিকোয়েন্সটা হচ্ছে এরকম: মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রবি, এইভাবে 4টা ক্লাস হওয়ার পর তার ঠিক পরবর্তী যে সোমবার, সোমবার একটা উইকলি লাইভ এক্সাম হবে। আর যেদিন যে ক্লাস হচ্ছে তার পরবর্তী দিন আগের ক্লাসের উপরে পরীক্ষা হবে একটা। যেমন মঙ্গলবারে যদি ইংলিশ ক্লাস হয় এবং বৃহস্পতিবারে যদি ম্যাথ ক্লাস হয়, তাহলে বৃহস্পতিবারে আমাকে আগের দিন অর্থাৎ মঙ্গলবারের ইংলিশ ক্লাসের উপর একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। এটা 20 মিনিটের একটা পরীক্ষা, এটা লাইভ এক্সাম, এবং এটা হচ্ছে 30 মার্কস ক্যারি করবে। 30টা এমসিকিউ থাকবে, সেটা আমরা দিতে পারবো সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে। রাত 10টা যেহেতু ক্লোজিং টাইম, তার আগেই আমাকে দিয়ে শেষ করতে হবে। আর উইকলি লাইভ এক্সামটা আমরা সিমিলার টাইমের মধ্যেই দিয়ে ফেলবো, তবে এটা 50 মিনিট যেহেতু, তাই রাত 10টায় শেষ করতে চাইলে আমাকে আরো আগে শুরু করতে হবে। ধরা যাক 9টা কিংবা তারও আগে শুরু করলে আমি সেফ থাকবো পরীক্ষাটা দেওয়ার জন্য। তো এখানে রুটিনটা কমপ্লিটলি ডে বাই ডে বা ডে ওয়াইজ ব্রেকডাউন করে দেওয়া আছে। এটা সবার কাজে লাগবে বলে আশা করি। সমস্ত ক্লাস এবং পরীক্ষার টাইম এবং মানবন্টন এখানে দেওয়া। তার পাশাপাশি নিচে প্রত্যেকটা ক্লাসের যে সিলেবাস বা টপিক ম্যাপিং, সেটা এখানে করে দেওয়া, যে কোন ক্লাসে কোন টপিকটা থাকবে। তো এটা জানা থাকলে সুবিধাটা কি, আমাদের হাতে তো সেই প্র্যাকটিস বুকগুলো থাকবে, কিংবা আমাদের হাতে তো যে গাইড বুকগুলো সেগুলো থাকবে। যে কোনো একটা ক্লাস করার আগে আমরা যদি ওই ক্লাসের রিলিভেন্ট টপিকগুলো বা ওই ক্লাসের রিলিভেন্ট টপিক থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় কোন প্রশ্নগুলো এসেছিল সেগুলো যদি এক নজর দেখে নেই এবং সেগুলো নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে ওই ক্লাসটা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ আমি এক্স্যাক্টলি তখন জানবো ওই ক্লাস থেকে আমার টেক অ্যাওয়ে পয়েন্টস গুলো কি কি, এইখান থেকে কি ধরনের প্রশ্ন মেইনলি আসে, তার কোনো একটা টপিকে পার্টিকুলারলি আমার দুর্বলতা আছে কিনা, এবং সেই দুর্বলতাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। তো এই রিকোয়েস্টটা আমি সবাইকেই করব, যে আমরা ক্লাস করার আগে ওই ক্লাসের টপিকগুলো যাতে একটু নিজেরা দেখে নেই,
বা ওই বইগুলো থেকে যাতে ওই টপিকগুলো নিজেরা একটু ঘাটাঘাটি করি, তাহলে খুবই সুবিধা হবে আমাদের জন্য, ক্লাসটা এনজয়েবল হবে এবং ইফেক্টিভ হবে। আর তার নিচে রুটিনের মধ্যে বরাবরের মতোই আমাদের বিভিন্ন ব্রাঞ্চের ফোন নাম্বারগুলো দেওয়া, যে নাম্বারগুলোতে কল দিয়ে আমরা আমাদের কোনো অসুবিধা থাকলে সেটা গুছিয়ে বলে সমাধান করে নিতে পারি। তো এই ছিল আমাদের রুটিনের ব্যাপারটা। তো আমরা রুটিন থেকে আমাদের স্লাইডে ফিরে যাচ্ছি আবার। তো বিস্তারিত রুটিনটা আমি একটু দেখিয়ে দিলাম সবাইকে। তো এই রুটিনটা আপনারা পাবেন uttaran.academy এই ওয়েবসাইটে, আমাদের যে প্রাইমারি জব প্রিপারেশন ফুল কোর্স এর আন্ডারে। তো এই রুটিনটা সবাই ডাউনলোড করে রাখবেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। আর এখন আমরা আরেকটু ব্রেকডাউন করা একটা আলোচনায়, বিস্তারিত একটা আলোচনায় যাব। এই আলোচনাটা শুধুমাত্র এখন প্রাইমারি প্রস্তুতির জন্যই যে কার্যকর তা না, এইটা আমাদের যে কোনো প্রোগ্রামেই বা যে কোনো জব প্রিপারেশন হতে পারে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে, তার জন্য আমরা আসলে যে কমন স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা। সো 1 নম্বর স্ট্র্যাটেজি হিসাবে এখানে উল্লেখ করে দিয়েছি আমরা যে লেকচার ক্লাসের দিন রুটিন অনুযায়ী সিলেবাসের অংশটুকু বিষয়ভিত্তিক প্রিপারেশন বুক থেকে একবার পড়ে নেওয়া। এটাই আমি বলছিলাম যে আমরা আগে থেকে একটু পড়ে নিব। পড়ে নিলে আমার ক্লাসে অটোমেটিক্যালি মনোযোগটা বেড়ে যাবে এবং আমি প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিভিজুয়ালি ক্যাপচার করতে পারবো। কি বলছে সেটা সম্পর্কে আমার একটা আইডিয়া থাকবে, শিক্ষক কি বলছে, তো সেই সম্পর্কে আমার আইডিয়া থাকলে সেটা গ্রাস্প করাটা অনেক ইজি। কোনো কারণে নির্দিষ্ট সময়ে যদি আমি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে না পারি, যত দ্রুত সম্ভব আমরা রিপ্লে ভিডিওটা দেখে নিব। কারণ এখানে যখনই আমি দেরি করব, যখনই গড়িমসি করব, 1টা 2টা ক্লাস আমি স্কিপ করে যাব, তখনই হচ্ছে সৌরভ একটু আগে যে বিষয়টা বলছিল যে কুইট করার যে ব্যাপারটা, এই প্রবাবিলিটিটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাকিরা সবাই এগিয়ে গেল, আচ্ছা আমি তো 7টা ক্লাস করি নাই, তাহলে তো আমি অনেক পিছিয়ে গেলাম, আমি বোধহয় পারবো না, থাক রেখে দিই, বাদ দেই এবার। সো এই চিন্তাটা যাতে কখনোই আমাদের মাথায় না আসে। একটা ভিডিও ক্লাস মিস করলে দ্রুততম সময়ের মধ্যে আমরা সেটা রিকভার করে ফেলার চেষ্টা করব। ক্লাসের তথ্য সহজে মনে রাখতে আমরা যে পিডিএফ ক্লাস নোটটা প্রোভাইড করব, এটা আমরা কনসাল্ট করতে পারি যে কোনো সময়, রিভিশন দেওয়ার সময় কিংবা নিজে ওই ক্লাসের উপরে পড়াশোনা করার সময়। তারপর লাইভ এক্সামে অংশগ্রহণ করা এবং না পারা প্রশ্নের উত্তরগুলো অ্যানালাইসিস সলিউশনের মাধ্যমে শিখে নেওয়া। এটা তো প্রত্যেকটা ক্লাসের পরেই আমরা করব, যেদিন ক্লাস হবে তার পরের দিন বা পরের ক্লাসের দিন আমাদের পরীক্ষাটা হবে। আমরা লাইভ এক্সামগুলো অবশ্যই খুব সিনসিয়ারলি দিব। এবং 6 নম্বর পয়েন্ট যেটা, নিয়মিত প্র্যাকটিস এক্সাম দেওয়া, কারণ প্র্যাকটিস এক্সামে হচ্ছে বাড়তি আরো এক সেট প্রশ্ন থাকবে, সেখান থেকে বারে বারে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে। কাজেই আমি শুধু লাইভ এক্সাম দিলাম আবার প্র্যাকটিস করলাম না, সেটাও আসলে কাম্য না। আমরা তো চাই বেস্ট রেজাল্টটা এখান থেকে বের করে নিয়ে আসতে, বা আমাদের অ্যাবিলিটির একেবারে হাইটে থেকে আমরা যাতে পরীক্ষাটা দিতে পারি সেরকম একটা জায়গা তৈরি করতে। তো এই জন্য আমরা লাইভের পাশাপাশি প্র্যাকটিস এক্সামগুলো অবশ্যই দিব। উত্তরণ প্রাইমারি প্রশ্ন ব্যাংক থেকে বিগত বছরের বিষয়ভিত্তিক প্রশ্নগুলো আমরা সমাধান করে নিতে পারি। তাহলে প্রত্যেকটা বিষয়ে আলাদাভাবে আমার দখলটা কেমন এটা আমরা বুঝে যাব। আর উইকলি এক্সামের আগে ওই সপ্তাহে যে ক্লাসগুলো হয়েছিল 4টা ক্লাস, ওই সপ্তাহের বিষয়ভিত্তিক সিলেবাসটা খুব ভালো করে রিভিশন দিয়ে আমি পরীক্ষায় অংশগ্রহণ করব। কারণ সারা সপ্তাহ জুড়ে আমি যা পড়েছি এমন হতেই পারে তার মধ্যে কিছু না কিছু খুঁটিনাটি বিষয় আমার মাথা থেকে হয়তো চলে যেতে পারে। সো ওই বিষয়গুলো আবার যাতে আমার মাথায় মনে থাকে বা টাটকা থাকে, তার জন্য আমি রিভিশন দিয়ে তারপরে পরীক্ষাটা দিব। তাতে আমার পরীক্ষাটাও যদি ভালো হয়, তাহলে আমার কিন্তু কনফিডেন্সটা আগের চেয়ে বেড়ে যাবে। তো এই বাড়তি কনফিডেন্সটা আমাকে সামনের পথটাকে আরো সহজ করে দিবে। আর সাবজেক্ট ফাইনালের আগে প্রত্যেকটা বিষয় সম্পূর্ণ সিলেবাস আমরা এইভাবে রিভিশন দিয়ে নিব। তখন সম্পূর্ণ সিলেবাস রিভিশন দিতেও হয়তো আমার বেশি সময় লাগবে না, তার কারণ আমি প্রত্যেক সপ্তাহে উইকলি মডেল টেস্ট দেওয়ার আগে কিন্তু একবার করে ওই সপ্তাহের পড়াটা রিভিশন দিয়েছি। পরিপূর্ণ প্রস্তুতি যাচাই করতে মডেল টেক্সট বুকের যে 30 সেট প্রশ্ন, এগুলো থেকে ওএমআর এর মাধ্যমে ফিজিক্যালি ফাইনাল মডেল টেস্ট দেওয়া। তো সেটা ফিজিক্যালি মডেল টেস্ট দেওয়ার ব্যাপারটা আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, আশা করি যখন স্বাভাবিক হবে তখন আমরা হচ্ছে এই ফিজিক্যাল পরীক্ষাগুলো নিতে পারবো এবং এই সুযোগটা সবাইকে আমরা তৈরি করে দিতে পারবো যে একেবারে পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট সেখানে পরীক্ষা দেওয়ার একটা এক্সপিরিয়েন্স অর্জন করা। আর আমরা নিজেরা তো মডেল টেক্সট বুক থেকে হচ্ছে ওএমআর এ পূরণ করে করে পরীক্ষা দিবই, এই জিনিসটাও আমাদের থাকবে যে আমরা নিজে খাতায় বসে কিভাবে কলম দিয়ে
বৃত্তগুলো ভরাট করে করে পরীক্ষা দেবো, এই প্র্যাকটিসটা হয়ে যাবে। কারণ অনলাইনে পরীক্ষা দিতে দিতে হয় কি, এখানে তো আমরা ক্লিক করে বৃত্ত ভরাট করে ফেলি, তো বাস্তবে তো কলম দিয়ে আমাকে ভরাট করতে হবে। ওই অভ্যাসটা না থাকলেও ওই জায়গায় হয়তো বাড়তি কিছু সময় নষ্ট হয়ে যাবে, সেটাও আমরা চাই না। এই জন্য হচ্ছে এই ওএমআর গুলো সেট করে দেওয়া, যেটার কথা সৌরভ আলাদা করে উল্লেখ করলো। এবং সেটা আমরা কিন্তু চাইলে কেউ কপিও করে নিতে পারি যদি আমি মাল্টিপল টাইমস দিতে চাই। আর সবশেষে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা। আমি তো জানি যে আমি এই লম্বা সময়টুকু কি পরিমাণ পরিশ্রম করেছি এর জন্য, কিংবা এই দীর্ঘ সময় ধরে আমার কি পরিমাণ ডিটারমিনেশন ছিল, অধ্যবসায় ছিল এটার পিছনে। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা যাতে কনফিডেন্সের সাথে পরীক্ষাটা দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের জেনারেল স্ট্র্যাটেজি। তো এর বাইরে সৌরভ যদি কিছু অ্যাড করতে চাও, অ্যাড করতে পারো। হ্যাঁ ভাইয়া, আপনি তো আসলে সুন্দরভাবেই সবকিছু বলে দিলেন। আসলে এইটা ফলো করলে আসলে ভালো হবে। আমি শুরুতেই যেটা বলেছিলাম আর কি, যে একটা লম্বা প্রস্তুতির ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হবে। তার জন্য আমাদের গাইডলাইনটাও একটু লম্বা হয়েছে। এখন এই লম্বা গাইডলাইনটা যারা পরিপূর্ণভাবে ফলো করতে পারবেন, অবশ্যই তারা ভালো কিছুই করতে পারবেন, বা যেটা তারা করতে চাচ্ছেন সেটাই আসলে পাবেন। আর এই স্টেপগুলো আমাদেরকে হচ্ছে রেগুলারিটি এবং সিনসিয়ারিটি দুইটাই মেনটেন করতে আসলে হেল্প করবে। কেউ যদি অন্য কোনো রকম চিন্তা ভাবনা না করে জাস্ট টু দি পয়েন্ট আমরা হচ্ছে এই স্ট্র্যাটেজিটাও ফলো করি, তাতেও কিন্তু আমাদের রেগুলার পড়াশোনাটা সপ্তাহেরটা সপ্তাহে, দিনেরটা দিনে, কিংবা পরীক্ষার যে সিলেবাসটা সেটা পরীক্ষার আগেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর করোনাকালে কার্যকরী প্রস্তুতির জন্য করণীয় যেটা, সেটা আমরা সবসময়ই সবাইকে রেকমেন্ড করে থাকি। আমাদের যতগুলো অনলাইন প্রোগ্রাম এখন চলমান, একেবারে ক্লাস 8-9 থেকে শুরু করে আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম, বিসিএস এর প্রোগ্রাম, কিংবা এই প্রাইমারি জব প্রিপারেশন প্রোগ্রাম, সবার জন্যই আমরা যেটা রেকমেন্ড করে থাকি যে যখনই আমাদের সামনে কোনো একটা সেট গোল থাকবে, আমরা যাতে আমাদের ডিস্ট্রাকশন গুলো কমিয়ে ফেলি। বর্তমানে আমাদের যেহেতু বেশিরভাগ সময় অনলাইনে কাটাতে হচ্ছে, তো সোশ্যাল মিডিয়া খুবই বড় একটা ডিস্ট্রাক্টিং এলিমেন্ট হিসেবে কাজ করে। আমি একটা স্ট্যাটাস দিলাম, একটা ছবি আপলোড দিলাম, আমার একটু পরেই চেক করতে ইচ্ছে করে যে আমি কতগুলো লাইক পাচ্ছি বা শেয়ার পাচ্ছি, কিংবা কেমন কমেন্ট হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, এই জিনিসগুলো। সো এগুলো কিন্তু একটু একটু করে আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এনার্জি গুলোকে নিয়ে নেয়। কারণ অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের তো কিছু লিমিটেশন থাকে। আমরা প্রতিদিন হয়তো ফিজিক্যাল এন্ড মেন্টাল ইফোর্ট একটা নির্দিষ্ট পরিমাণে দিতে পারি, এর বাইরে হয়তো দেওয়াটা লম্বা টাইমের জন্য পসিবল হয় না। কাজেই অন্য যত ডিস্ট্রাকটিভ এলিমেন্টের আমি আসক্ত হয়ে পড়ব, সেই সময়টুকু আমার কিন্তু হাত থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার দরকার অবশ্যই আছে আমাদের জীবনে, আমরা অনেক কাজেই এটা ব্যবহার করে থাকি। বাট যখনই আমার সামনে একটা সেট গোল থাকবে, আমরা যাতে এই বিষয়টা মাথায় রাখি, এবং যে কোনো কাজ করার আগে আমি যাতে নিজেকে জাস্ট একটা প্রশ্ন করি যে এই কাজটা যদি এখন আমি করি, সেটা কি আমার এই গোল ফুলফিল করতে আমাকে হেল্প করবে, নাকি আমাকে কোনোভাবে বাধার সম্মুখীন করবে। তখন কিন্তু নিজের বিবেকের ভিতর থেকেই উত্তরটা বের হয়ে আসবে। আর সেকেন্ড পয়েন্টটা যেটা, যে যথাসম্ভব ঘরে থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করা, এটাতে আমি আটমোস্ট ইম্পর্টেন্স দিব এই কারণে যে ভালো একটা প্রস্তুতি থাকার পরেও যদি আমি কোনোভাবে অসুস্থ হয়ে যাই, আমি বিপদে পড়ে যাই, তাহলে কিন্তু আমি পারফর্ম করতে পারবো না। আর শুধু যে নিজের জন্য, মানে নিজের রেকলেস বিহেভিয়ারের জন্য আক্রান্ত হলে যে নিজে শুধু ঝুঁকির মধ্যে থাকবো তা কিন্তু না, আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু ইকুয়ালি ঝুঁকির মধ্যে থাকবে, কিংবা কেউ কেউ আর বেশি ঝুঁকির মধ্যে থাকবে কারো যদি আগে থেকে কোনো স্বাস্থ্যগত সমস্যা থেকে থাকে। কাজে আমরা এই ব্যাপারটা অ্যাবসলিউটলি ম্যাক্সিমাম প্রায়োরিটির সাথে দেখব। যেহেতু শীতকাল, এবং আমাদের দেখতে পাচ্ছি যে আমরা যে করোনার প্রভাব এটা আবার বাড়া শুরু করেছে, কাজে আমরা অ্যাবসলিউটলি এই ব্যাপারে যত্নবান হব। আর সময় নষ্ট না করা এবং পড়ার সময় অবশ্যই বুঝে পড়া, এই ব্যাপারটা সবাই আমরা জানি। বাট এটা একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে, একটা রুটিনের মধ্যে নিয়ে আসা, নিয়মিত অনলাইন ক্লাস এবং পরীক্ষায় অংশ নেওয়া, রেগুলারলি এগিয়ে যাওয়া, এবং প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টায় একেবারে শেষ পর্যন্ত লেগে থাকা। যে একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউয়াস এফোর্টটা দিয়ে যাবে, ইমপ্রুভমেন্ট গুলো কিন্তু তারই হবে, এবং সেই কিন্তু শেষ পর্যন্ত এগিয়ে থাকবে। তো ওই দৌড়ে একেবারে শেষ পর্যন্ত যারা যেতে পারবে, তারাই তো আসলে বিজয়ীর বেশে বের হয়ে আসবে। তো এই জন্য এই পয়েন্টগুলো মনে করিয়ে দেওয়া। আমরা যে কেউই কিন্তু এই পয়েন্টগুলো নিজেরাও খুবই সুন্দরভাবে হয়তো বুঝিয়ে বলতে পারতাম। আমি এখন যদি মাইক্রোফোন অন করে দেই, অনেকে আমার চেয়েও সুন্দর করে এই জিনিসগুলো বলতে পারবেন।
তারপরেও সবার সামনে এই জিনিসগুলো তুলে ধরা এই কারণে যে অনেক সময় অনেক কিছু জানলেও আমাদের মাথায় ঠিক সময় জিনিসটা থাকে না, বা আমরা অনেক সময় সেটাকে কাজে পরিণত করি না, কিংবা ছোট্ট ছোট্ট গড়িমসির কারণে আমরা পিছিয়ে যাই। এই ধরনের গড়িমসি আমরা সবাই করে থাকি। যেমন ধরা যাক আমি বললাম যে আচ্ছা আজকে তো আমি সারাদিন অফিসে ছিলাম বা আজকে সারাদিন কাজ করলাম, আমি 9টা থেকে পড়তে বসবো বা 9:30 থেকে পড়তে বসবো। 9:30 থেকে 5 মিনিট দেরি হয়ে গেলে মনে হয় যে আচ্ছা ঠিক আছে 5 মিনিট চলেই গেছে, আর একটু রেস্ট নিই, 9:45 থেকে পড়বো কিংবা 10টা থেকে পড়বো। এই ধরনের গড়িমসি আমরা সবাই কিন্তু করে থাকি। তো এই ব্যাপারগুলোতে আমাদের আরেকটু যত্নবান হওয়া দরকার। এটা হয়তো আপনারাও অনেকে রিলেট করতে পারবেন যে এরকম ছোট্ট ছোট্ট গড়িমসির কারণে আমরা হয়তো ডেইলি অনেকটুকু সময় ব্যয় করে ফেলি, এবং দিন শেষে বা সপ্তাহ শেষে বা মাস শেষে আসলে অনেকটুকু সময় আমাদের হাত থেকে চলে যায়। তো প্রথম সপ্তাহের যে 4টি ক্লাস সেটি ফ্রি ক্লাস হিসেবে সবার জন্য আসলে উন্মুক্ত থাকবে। ভাইয়া আমি কি প্রাইমারি, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে একটু অ্যাড করব? ডেফিনেটলি ডেফিনেটলি, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আমি একটু কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। অনলাইনের ব্যাপারটা একটু বলি। হ্যাঁ আপনাদের প্রাইমারিতে পরীক্ষার প্রশ্নগুলো তো দেখবেন কিছু ইনফরমেশন আসবে একদম লেটেস্ট, মানে কিছুদিন আগে ঘটে গেছে এরকম কয়েকটা প্রশ্ন রিসেন্ট অবশ্যই থাকবে। ইনফরমেশন যেগুলো একেবারে। রিসেন্ট। তো এখন যেহেতু করোনা পরিস্থিতি, বাইরে যাওয়ার আমাদের সুযোগ একেবারেই নাই, স্বাস্থ্যবিধি মেনেই যেতে হবে, না যাওয়াটাই ভালো। তো সেই ক্ষেত্রে অনলাইন যে মানে সোশ্যাল মিডিয়াকে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, আমি একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিই। অনলাইনে অবশ্যই প্রথম আলো, যুগান্তর বা ডেইলি স্টার যতগুলো পত্রিকা আছে সবার কিন্তু ফেসবুক একটা ভার্সন আছে, একটা পেজ থাকে। তারপর একটা কাজ করবেন, সবগুলো পেজে গিয়ে লাইক দিয়ে আসবেন এবং সি ফার্স্ট এই অপশনটা থাকে, এটা দিয়ে আসবেন। এটা দেওয়ার পরে আপনি যখন ফেসবুকে ঢুকবেন, আপনি দেখবেন যে আপনার সামনে মানে আপনার ফেসবুক ওয়ালে সবগুলোই আসলে অনলাইন নিউজ চলে এসেছে। তো যে নিউজটা আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হবে আপনি নিউজটা পড়বেন, আর যেটা গুরুত্বপূর্ণ মনে হবে না সেটা স্কিপ করে চলে যাবেন। এবং আপনি যদি 10-12টা পত্রিকাকে সি ফার্স্ট দিয়ে রাখেন, আপনি আর কোনো কিছুই দেখতে পারবেন না ইনফরমেশন ছাড়া। তো সেই ক্ষেত্রে আপনার ফেসবুকও চালানো হলো, সাথে সাথে ইনফরমেশনও গ্যাদার করা হলো। আর বেশি ইনফরমেশন যেহেতু নিতে পারবেন না বা পড়া একটু কষ্টকর, আপনি ফেসবুকটাও বেশিক্ষণ ইউজ করতে পারবেন না। সো এক ঢিলে দুই পাখি মারা হলো। আর আরেকটা প্রশ্নের আমি একটু উত্তর দিতে চাই। আহ, আমাদেরকে ভালো যারা বলছেন তাদের যেমন আমরা রেসপন্স করি, আমাদেরকে যারা একটু সমালোচনা করছেন আমরা তাদেরও একটু রেসপন্স করতে চাই। একজন আমাদের বলেছেন যে এক কথা বারবার শুনতে ভালো লাগে না। ভাইয়া না আপু, আমি খেয়াল করিনি। আমি আপনাকে একটা কথা বলি, আপনি পৃথিবীতে বা জীবনে যাদেরকে সাকসেসফুল বা সফল ব্যক্তি দেখবেন, তাদের ক্ষেত্রে তাদের জীবন যদি একটু ভালো মতো পর্যালোচনা করেন, আপনি দেখবেন তারা কিন্তু অনেক বেশি কাজ করতে পারে এমন কিন্তু না, বাট তারা একটা কাজই করতে পারে অসংখ্য ভাবে। অর্থাৎ আপনি যদি সফল হতে চান, সাফল্যর মধ্যে আপনি যেতে চান, আপনাকে সেম কাজ বারবার করে পারফেক্ট করতে হবে। আপনি 1000টা কাজ করেন বাট 90% ভুল, আপনি মনে করেন 10টা কাজ একসাথে করতে যাচ্ছেন, সবগুলোই ভুল হচ্ছে, তাহলে কিন্তু হবে না। আপনাকে একই কাজই বারবার করতে হবে, মানে একই পড়ায় বারবার পড়তে হবে, একই পরীক্ষা বারবার দিতে হবে। বারবার দেওয়ার পরেই কিন্তু মানুষ পারফেক্ট হয়। ওকে, সো এই জন্য আপনার প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিলাম। ভাইয়া আপনি অ্যাড করতে পারেন। রাতুল ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে একটু চ্যাট বক্সে আপনারা জানান তো, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? সৌরভ, শুনতে পাচ্ছি, আমার মাইক্রোফোনটা মিউট করা ছিল। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ। আর আমিও একটু আগে এটা দেখে অবশ্য বলেছিলাম যে এই কথাগুলো আসলে আমার চেয়েও ভালো করে অনেকেই বলতে পারতেন, তারপরেও কেন এই কথাগুলোর রিপিটিশন, এটা এই কারণেই যে সবসময় সবকিছু আসলে আমাদের মাথায় থাকে না বা চোখের সামনে থাকে না। তো সেই কথাগুলো একটু উল্লেখ করে দিলে অনেকের জন্য একজন না একজন হয়তো থাকবেন যার হয়তো আবার নতুন করে উপলব্ধিটা তৈরি হবে যে আসলেই তো এই কথাটা তো মাথায় ছিল না। সো এই জন্যই কিন্তু কথাগুলো বলে দেওয়া, সেখান থেকে যদি একজন দুইজন উপকৃত হন, এটাই কিন্তু সাফল্য। আচ্ছা, এখানে হচ্ছে প্রথম 4টি ক্লাস ফ্রি ক্লাস হিসেবে উন্মুক্ত, এটা বলে দেওয়া যে 8, 10, 11 এবং 13 তারিখের যে ক্লাসগুলো এগুলো, এবং এটা সন্ধ্যা 7টায় হচ্ছে অনুষ্ঠিত হবে এই ক্লাসগুলো। এই ক্লাসের সিলেবাস যেগুলো সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া। আর প্রাইমারি সম্ভাবনায় রেজিস্ট্রেশন কৃত যারা, রেজিস্ট্রেশন তো ফ্রি, সো তাদের আইডিতে ক্লাসগুলো ফ্রি করা যাবে। আর নতুন করে প্রাইমারি সম্ভাবনায় ফ্রি রেজিস্ট্রেশন করেও আসলে ক্লাসগুলো করা যাবে। তো রেজিস্ট্রেশনটা করা যাবে, করতে হবে, তা না হলে হচ্ছে কোন অ্যাকাউন্টের থ্রুতে ক্লাসগুলো আপনারা করবেন, তো এই জন্য রেজিস্ট্রেশনটা করাটা জরুরি। আচ্ছা, তো প্যানেলিস্ট ভাইয়ারা আর যদি ভাইয়া যারা হচ্ছে, হচ্ছে হ্যাঁ, অলরেডি ভর্তি আছে তাদের জন্য তো তাদের আইডিতেই পাবে। রাইট রাইট, যারা ঠিক ভর্তি আছে তাদের জন্য তো আর নতুন করে কোনো কিছু করতেই হচ্ছে না।
তো ভাইয়ারা যদি কোনো প্রশ্ন রেডি আচ্ছা, করে থাকেন আমাদেরকে বলতে পারেন। হ্যাঁ, রাতুল ভাইয়া আরেকটা জি ভাই। কোশ্চেন, ওই যে আমাদের বিসিএস এ যারা বিসিএস সম্ভাবনা যারা রেজিস্ট্রেশন করছিল তারা ভাবছে যে প্রাইমারি ক্ষেত্রে হয়তো উত্তরণে রেজিস্ট্রেশন করা লাগবে না, তাদেরকে ওই প্রাইমারি সম্ভাবনা রেজিস্ট্রেশন করতে হবে, তাইলে আমরা ওইটারে ক্লাস করার আমরা অনুমতি দিতে পারবো, নয়তো হ্যাঁ পারবো হ্যাঁ, না। কারণ দুইটা তো আলাদা প্রোগ্রাম, তাই হ্যাঁ, এটাতে হচ্ছে রেজিস্ট্রেশনটা করতে হবে। জি ভাই, কিছু প্রশ্ন আসছে, একটু যদি বলি ভাই, একটু 2-1 মিনিট সময় দিলে। যেটা হ্যাঁ পরীক্ষার সময়গুলো হলো, ক্লাসের সময় হলো ইয়াতে 4:30 এবং 7টা, কিন্তু পরীক্ষা সারা দিনের যে কোনো টাইমই দেওয়া যাবে। আমাদের যে টাইম আছে 8টা থেকে রাত্রে 8টা, ওই টাইমের মধ্যে যে কোনো টাইমেই ভাইয়া আপুরা পরীক্ষা দিতে পারবে। আর স্যারের বিষয়ে অনেকে জানতে চাইছে, স্যারটা আজকে পর্যন্ত ইয়াতে গত 6 তারিখ পর্যন্ত শেষ ছিল, কিন্তু আমরা এই স্যারটা বর্ধিত করা হয়েছে খুব অল্প সীমিত সময়ের জন্য। আমাদের ওই যে পর্যন্ত আমরা মানে ঘোষণা না দিচ্ছি ওই পর্যন্ত হয়তো এই ছাড়টা থাকবে। ফুল কোর্সের জন্য 2,000 টাকা, সাড়ে 2,000 টাকা। এক্সাম প্যাকের জন্য 1,000 টাকা, সাড়ে অনলি 1,000 টাকা। এর মধ্যে সমস্ত বইগুলা ফ্রি, 7টা করে গাইড বই ফ্রি পাওয়া যাবে। আর অনেকে বলছে যে ব্যবহারিক পরীক্ষার জন্য এই বইগুলা কাজে লাগবে কিনা। হ্যাঁ, যারা ভালো প্রস্তুতি নিবে এই বইগুলা থেকে খুঁটিনাটি সবকিছু দেখবে। এই মানে এমসিকিউ পরীক্ষায় মানে প্রিলিতে মানে এই এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে এগুলাতে সে ভাইবা পরীক্ষাতেও কাভারেজ দিতে পারবে। সেটা হয়তো আপনি বা সৌরভ দা আরেকটু ভালোভাবে বলতে পারবেন। আর ফ্রি ক্লাসটা সন্ধ্যা 7টার টাইমই হবে, অন্য কোনো টাইমে হবে না। আর আর যারা অন্য ভর্তিকৃত আছে 4:30টার, যারা ভর্তিকৃত তাদের যার যার টাইম অনুসারে হবে। তো ওই যে ব্যবহারিক পরীক্ষা নিয়ে জানতে চাইছে যে এটা কাজে লাগবে কিনা, সৌরভ দা যদি একটু বলতেন। হ্যাঁ ভাই, আমি একটু অ্যাড করি। ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার কথা আশা করি সবাই বলতেছেন আর কি। তো মৌখিক পরীক্ষাগুলো কোথায় হয় আমি একটু ডিটেলস আপনাদেরকে বলি। প্রিলি পাস করার পর আপনি যে জেলাতে পরীক্ষা দিবেন ওই জেলার ডিসি অফিসে আপনার ভাইভাটা হবে। তো ডিসি স্যার কিন্তু ওখানে থাকবেন, ম্যাক্সিমাম সময় ডিসি স্যার উপস্থিত থাকেন। তার সাথে যারা থাকেন এডিসি স্যার থাকতে পারেন, অথবা যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা, তারা কিন্তু থাকতে পারেন। তো এখানে যে প্রশ্নগুলো করা হয় 20 নাম্বারের পরীক্ষা, তো 20 নাম্বারের মধ্যে 10 নাম্বার কিন্তু আপনার যে সার্টিফিকেটে আপনার যে গ্রেড আছে তার উপর কিন্তু 10 নাম্বার দেওয়া হবে। বাকি 10 নাম্বারের মধ্যে আপনার অ্যাটিটিউড, আপনার নলেজ কেমন, আম, আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন নিজেকে, এই সবকিছু মিলে হবে। তো আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন সেটা অবশ্যই আপনার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাবে। আপনি যে রেজাল্টটা করেছেন সেটা ইতিমধ্যে হয়ে গেছে, সেটার মার্কসও ফিক্সড হয়ে গেল। বাকি থাকলো প্রশ্ন। যে প্রশ্নগুলো করা হবে সেগুলো অবশ্যই অবশ্যই পড়াশোনা রিলেটেডই হবে। এবং কোন পড়াশোনা, যে বিষয়গুলোতে আপনারা প্রিলিমিনারি পরীক্ষাটা দিবেন। তো যেহেতু আপনারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইতিমধ্যে পড়াশোনা করে ফেলেছেন, তো আমরা বিশ্বাস করি যে ওই রিলেটেড প্রশ্নগুলো আমরা খুব সহজেই পেরে যাবেন। আর সেই ক্ষেত্রে আমরা হয়তো বা পরবর্তীতে আপনাদের সেশন নিয়ে বলে দিব কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসতে পারে। তবে এটা মাথায় রাখবেন যে যে দেশে আপনি বসবাস করেন সে দেশ সম্পর্কে আপনাকে খুব ভালো মতো জানতে হবে। সাথে দেশের সাথে সাথে বাইরে কি কি ঘটনা ঘটছে এটাও কিন্তু একটু জানতে হবে। আর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো নিজেকে জানা। সো নিজেকে জানা মানে হলো আপনার নিজের অর্থ, আপনার ফ্যামিলি মেম্বার সম্পর্কে জানা, আপনার স্কুল ইউনিভার্সিটি সম্পর্কে জানা, আপনার গ্রাম সম্পর্কে জানা, আপনার গ্রামের বিখ্যাত মানুষদের সম্পর্কে জানা। তো নিজেকে জানা বলতে কিন্তু এই পুরো ব্যাপক পরিধিটাকে বোঝানো হয়। আর সাথে তো বললাম দেশ সম্পর্কে জানতে হবে। তো এই সবকিছুই কিন্তু মানে দেশ সম্পর্কে বা দেশের বাইরে কি ঘটছে, বিখ্যাত ব্যাপারগুলো কি কি, এগুলো কিন্তু আপনারা বইয়ে পেয়ে যাবেন। সো প্রিলিতে তো সাহায্য করবেই, এগুলো আপনাদের ভাইভাতেও আসলে আশা করি সাহায্য করবে। আমরা কি ভাইয়া কয়েকজনকে মাইক্রোফোন দিব কথা বলার জন্য? হ্যাঁ ভাইয়া, নেওয়া যায় কিছু অ্যান্সার। আচ্ছা, যারা প্রশ্ন করতে চান আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আপনারা পারমিশন দিয়ে দেবো, আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি একজনকে পারমিশন দিচ্ছি, সুকান্ত বিশ্বাস, দুঃখিত, বৃষ্টি, বৃষ্টিকে পারমিশন দেয়া আছে। আপু আপনি প্রশ্ন করতে পারেন, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। বৃষ্টি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি নোয়াখালী থেকে বলতেছি ভাইয়া। জি আপু। ভাই, আমার কোশ্চেন হচ্ছে ওই যে আমি কালকে একটু বের হবো, তো কালকে কি আমি বইগুলা পাবো, যে 7টা গাইড দেওয়ার কথা? বইগুলো 9 তারিখ থেকে দেয়া হবে ব্রাঞ্চে। কালকে তো 8 তারিখ, 9 তারিখ থেকে পেয়ে যাবেন। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, এই কোশ্চেনটা জানার ছিল আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। একটু ভাইয়া আমি একটু বলি এই ক্ষেত্রে, যদি আপনি
বিকেলের দিকে যান, কারণ ঢাকা থেকে বইটা আজকের মধ্যে চলে যাবে, কালকে হয়তো যেতে যেতে বিকাল হবে। বিকেলের দিকে যদি একটু ব্রাঞ্চে খোঁজ নিয়ে যান, যদি চলে যায় তাহলে দিয়ে দিবে। আমরা সব জায়গায় চলে যাওয়ার কথা বই দুপুরের মধ্যে, তারপরেও একটা কুরিয়ার সার্ভিস, তো যদি কোনো রকম কোনো প্রবলেম হয় এই জন্য আমরা সেভ টাইম হিসাবে 9 তারিখ তাই আর কি ঘোষণা করছি। আপনি বিকেলের দিকে যদি যান নোয়াখালী ব্রাঞ্চে একটু খোঁজ নিয়ে যান, পেতেও পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের সাজেশন হলো একটা কল দিয়ে যাবেন, কল দিয়ে হ্যাঁ গেলে হ্যাঁ, মনে হয় ভালো হয়। জি। আচ্ছা, পরবর্তীতে সুকান্ত ভাইয়া, আপনাকে পারমিশন দেয়া আছে, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি ভাই, জি ভাই, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ভাইয়া। আহ, হ্যাঁ, ভালো আছেন আপনারা ভাই? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাই আমার দুটো কোশ্চেন ছিল আর কি। জি। প্রথম কোশ্চেন হচ্ছে আমার, যে প্রিভিয়াস যে প্রাইমারি সম্ভাবনার যে ক্লাসগুলো করা হয়েছিল আর কি, ফ্রি ক্লাস আর কি, তখন তো আমরা ভর্তি হয়নি আর কি। তখন যে পিডিএফ গুলো দেওয়া হয়নি আর কি, ওইগুলো কি আর আমরা কি পাবো? না, ওই বিষয়গুলোর উপর আবারও ক্লাস হবে, সেই ক্ষেত্রে পিডিএফ দেয়া হবে, প্রথমবার আসলে দেয়া হয় না আর কি। মানে ওগুলো আর আমরা পাবো না, তাই তো? ওইগুলো আর পাওয়া যাবে না হয়তোবা, বাট পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সবগুলোর পিডিএফ এবং ভিডিও আপনারা আপনাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, আর ভিডিওটা যতবার ইচ্ছা দেখতে পারবেন। জি, আরেকটা হচ্ছে আমরা যে ক্র্যাশ প্রোগ্রামে যারা ছিলাম আর কি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, তারাও তো আবার ওখানে ভর্তি হয়েছে আর কি প্রাইমারি সম্ভাবনায়। এখন ওটার জন্য আমরা আলাদাভাবে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি, বা সেটা যদি আপনার একটু একটা একটা বলতেন। রেজিস্ট্রেশনেই কোর্স অ্যাড করা থাকলে সবই পেয়ে যাবেন এক অ্যাক্সেসে। আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে কোর্স অ্যাড করলে আসলে নতুন ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে, কোর্স অ্যাড করলেই হবে। আচ্ছা, আমরা আরেকজনকে অপশন দেই, মুরাদ ভাইয়া, এমডি মুরাদ মিয়া, আপনাকে পারমিশন দেয়া আছে, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, ওই 2000 টাকার মতো ভর্তির এটা কত তারিখ পর্যন্ত থাকবে কি বলা যাবে? হ্যাঁ, কেউ যদি একটু হেল্প করতেন ভাইয়াকে। এটা হলো ভাইয়া থাকবে আমাদের এই সীমিত সময়ের জন্য ঘোষণা করা হয়েছে, এরকম তারিখটা ফিক্সড না, সীমিত সময়ের জন্য আমরা ডেটটা ফাইনাল করে আমরা জানাই দিব, আমরা অনলাইনেও কিংবা এসএমএস এর মাধ্যমে আমরা বিভিন্নভাবে এটা জানাবো। তো ধরে রাখেন এই সপ্তাহ থাকবে আর কি, সর্বোচ্চ 15 তারিখ পর্যন্ত থাকতে পারে আর কি এটা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমরা আরেকজনকে পারমিশন দেই, রিফাত ভাইয়া, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। হলো যে প্রাইমারি পরীক্ষায় কেউ যদি প্রিলিতে ভালো মার্ক পায়, হ্যালো, জি ভাইয়া। প্রিলিতে ভালো মার্ক পাওয়া সত্ত্বেও যদি সে ভাইভাতে খারাপ করে, অর্থাৎ আমি জানি না ভাইভাতে পাস ফেল বিষয়টা আছে কিনা, যদি ভাইভাতে খুব কম মার্ক পায় সেক্ষেত্রে কি তাকে বাদ দেওয়া হবে, নাকি ওভারঅল দুইটা মিলে, যেটাতে মানে দুইটা মিলে যদি সে ভালো করে তাহলে তার চাকরিটা হবে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, এটা একটু ক্লোজ প্রশ্ন হয়ে গেছে, এই বিষয়ে কোনো মানে ক্লিয়ার ইনস্ট্রাকশন আসলে দেয়া নাই, বাট ভাইভাতে আসলে ফেল করার ব্যাপারটা খুবই খুবই রেয়ার। আর চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রিলিম নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাইভাতে 20 নাম্বার, আমি তো বললামই, তার মধ্যে 10 নাম্বার কিন্তু আপনার সার্টিফিকেটের যে সিজিপিএ গুলো যে বা জিপিএ গুলো তার উপর চলে যাবে। তো ওই 10-এ তো আর নাম্বার দেওয়ার কিছু নাই, এটা সবার জন্য ফিক্সড হয়ে যাবে। ওকে, আর বাকি থাকলো আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন। সো আপনি যদি ভদ্রভাবে প্রেজেন্ট করেন, আর কোনো উত্তরও যদি না পারেন সেটাও যদি ভদ্রভাবে বলে আসেন যে আমার এই মুহূর্তে মনে আসছে না, তাহলে আশা করছি আপনি ফেল করবেন না। তবে ওই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা, সেটা হলো চাকরি পাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রিলিতে বেশি নাম্বার পেতে হবে, কারণ ভাইভাতে নাম্বারের যে ভ্যারিয়েশনটা এটা অনেক অনেক কম হবে, কেউ হয়তো বা 12, কেউ হয়তো বা 13, কিন্তু প্রিলিতে কিন্তু আপনি আরেকজন থেকে 5-10 নাম্বারও বেশি পেতে পারেন, তাই গুরুত্বটা প্রিলিতে বেশি দিবেন। রাতুল ভাইয়া, আমরা কি আর কন্টিনিউ করব? আমার মনে হয় আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে ফেলেছি, এবং সত্যি কথা বলতে আমাদের যে নির্ধারিত সময় হ্যাঁ, আমরা তারও শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা আজকে শেষ করতে পারি, আর যদি প্যানেলিস্ট ভাইয়ার আর কিছু যোগ করতে চান তাহলে শেষ মুহূর্তে যোগ করতে পারেন। না, আর আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের যে উদ্ভাসন মেশের যে নাম্বারগুলো, ওগুলা উত্তরণের নাম্বার। আমাদের সারা দেশব্যাপী 54টা ব্রাঞ্চ আছে, ওই প্রত্যেকটা ব্রাঞ্চের যার নিকটতম ব্রাঞ্চ, যার বাসা থেকে বা যার অবস্থান থেকে, সে ওই ব্রাঞ্চগুলোতে ফোন করতে পারে, বা ব্রাঞ্চে গিয়েও ব্রাঞ্চগুলো আছে সেখান থেকে তথ্য নেওয়া, ভর্তি হওয়া, গাইড নেওয়া সবকিছুই করতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। সালাম আলাইকুম।
তাহলে আমরা শেষ করে দেই। শেষে আসলে আপনাদের জন্য বলার খুবই কম আছে আমাদের। আমরা চেষ্টা করেছি আমাদের সবগুলো কথা আপনাদেরকে বিভিন্ন ভাগে ভাগে বলে দেওয়ার। তো আপনারা ভালো থাকবেন, ভালো থাকার জন্য যে কাজগুলো করার সেগুলো করবেন। যে স্বপ্নটা দেখছেন, স্বপ্নটা দেখার যে রাস্তাটা সেটাকে সঠিকভাবে পালন করবেন। আপনার যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করবেন। সবকিছু তো আর আপনার হাতে নেই, অনেক কিছু আসলে সৃষ্টিকর্তার উপর। সৃষ্টিকর্তার কাজ সৃষ্টিকর্তা করবে, কিন্তু আপনার চেষ্টাটা আপনি সবসময় করে যাবেন। আপনার চেষ্টা যদি সফল, মানে আপনার চেষ্টা তখনই সফল হবে যখন আপনি সঠিক নিয়ত নিয়ে কাজ করবেন। তো আপনারা নিয়ত ভালো রাখবেন, শারীরিকভাবে সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকে ভালো থাকতে সাহায্য করবেন, ভালো মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে বড় হবেন। আর যে জবটা পেতে যাচ্ছেন সেটা দিয়ে যেহেতু দেশের একটা বড় অংশের সাথে আপনি যুক্ত হতে পারবেন, দেশের রুট লেভেলের সাথে যুক্ত হতে পারবেন, দেশের যারা ভবিষ্যৎ কারিগর তাদের সাথে যুক্ত হতে পারবেন, তাদের সবার জন্য ভালো কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবেন। আপনাদের সাথে থাকতে পেরে আমরাও আনন্দিত। আশা করছি আমাদের সাথে আপনাদের সময়টা ভালো কাটবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।